একটু দেরি হয়ে গেল। যাই হোক, তোমাদের খুব ভালো ব্যাপার, তোমরা যাও জয়েন করে যাচ্ছ, তাই তো? অটোমেটিক্যালি তোমরা জয়েন করে যাচ্ছ, আর কোনো সমস্যাই হচ্ছে না, তাই তো? এবারে স্মুথ হয়ে যাচ্ছে তো পুরো জিনিসটা? এবারে পুরো জিনিসটা স্মুথ হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে, তাই তো? এটা খুব ভালো জিনিস। আমিও সারপ্রাইজড হয়ে গেছি, তাই না, তোমাদেরকে দেখে। দেখো তাহলে আজকে হচ্ছে কি তোমাদের লেকচার ডেমনস্ট্রেশন, তাই তো? আমি দেখতে পাচ্ছি এখানে যারা যারা রেসপন্স করেছে তাদের নামগুলো বলে দিচ্ছি। শতদ্রুতা দাস, দেবলীনা ঘোষ, রিম্পি খাঁড়া, তারপর রয়েছে কাকলি মণ্ডল, অপর্ণা মাইতি, নেক্সট আফরিন শবনম, শোভা মিশ্রা, নেক্সট সাগরিকা ঘোষ, মৌমিতা মাইতি, সুস্মিতা রঞ্জিত। সুস্মিতা রঞ্জিত একটু মিউট করে দাও বাবা। আচ্ছা, স্যার, আমি তো অনেক আগেই লিখেছিলাম। তোমার আগেই অনেকে করে দিয়েছে, তাই না? না, আপনি তাহলে পরে বুঝে জানাবেন, অনেক আগেই তো দেবেন। আরে ভাই, আমি হচ্ছে কি এডমিন, আমি হচ্ছে কি আমার আগে যারা করলেও আমি দেখতে পাবো। তাহলে কি করবো স্যার, দেরিতে দেবো? হ্যাঁ, তোমার নাম যেখানে আছে তুমি দেবে। অনিরুদ্ধ দেবনাথ, প্রিয়া সাহা, পদ্মা ঘড়াই, ঋতুপর্ণা দাস অধিকারী, মৌসুমী চক্রবর্তী, ঠিক আছে, এরা মোটামুটি রেসপন্স করেছে, ঠিক আছে। আর স্যার, আমার নামটা কোথায় একটু বলবেন? আমিও দিয়েছিলাম। স্বাগতা, স্বাগতার নাম তো দেখতে পাচ্ছি না বাবা। সে শতদ্রুতের আগে ছিল। স্যার আসলে পরে জয়েন করেছেন তো ওই জন্য আমরা আগে ছিলাম। আবার আবার লিখতে হবে। হ্যাঁ, স্যার আমার নাম আছে তো? না, নেই। না, শুধু আরে আছে, বললেন আছে যে আছে 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 আবার লিখতে হবে, দুবার করে লিখতে হবে। আছে আছে আছে। আচ্ছা, স্বাগতার নাম নেই, ঠিক আছে, স্বাগতার নামটা দেখতে পেলাম না। যাই হোক, তাহলে এবারে হচ্ছে কি তোমার শতদ্রুতা শুরু করো, রেডি থাকবে দেবলীনা ঘোষ। ঠিকঠাক আসছে তো স্যার? হ্যাঁ, শুরু করো। শতদ্রুতের আগেই দিয়ে দিয়েছিলাম আমি। ঠিক আছে, একটু হোল্ড করে যাও না, ঠিক আছে, শুরু করো। ঠিক আছে স্যার। হুম, তাহলে এই ঘরটাকে একটা আদর্শ শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি তো? ওকে ওকে। গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, গতকাল কি পড়িয়েছিলাম মনে আছে তো? হ্যাঁ, গতকাল আমি হিমোফিলিয়া পড়িয়েছিলাম। আচ্ছা, তোমরা বলো তো হিমোফিলিয়া কি ধরনের রোগ? একদম সঠিক বলেছো, হিমোফিলিয়া হচ্ছে বংশগত রোগ। আচ্ছা, এই যে তোমরা বললে এটা বংশগত রোগ, এটা কি রোগ জীবাণুর মাধ্যমে ছড়ায়? একদম সঠিক বলেছো, তো রোগ জীবাণুর মাধ্যমে ছড়ায় না, এটা বাবা মা থেকে সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়। তাহলে আজকে আমি আর একটা বংশগত রোগ নিয়ে আলোচনা করবো, যেটার নাম হচ্ছে কি থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া আসলে কি? এই থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোসোমাল প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, যেই রোগে কি হয়, অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হয়। এই অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়, এবং এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া হওয়ার কারণে অনেক সময় শিশুদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই থ্যালাসেমিয়া রোগের সম্পর্কে আমাদের সবাইকারই সচেতন হতে হবে। এই যে হিমোগ্লোবিন যে প্রোটিনটা তৈরি, এই হিমোগ্লোবিন যে প্রোটিনটা শুরু হয়, এই হিমোগ্লোবিন প্রোটিনটা হলো আমাদের লোহিত রক্তকণিকার চাপ। এইটা তৈরি হয় দুটো আলফা চেইন এবং হচ্ছে দুটো বিটা চেইন, মানে বলতে পারি ওটাই হচ্ছে চারটে চেইন। এই যে থ্যালাসেমিয়া রোগটা বললাম, এই থ্যালাসেমিয়া রোগটা মূলত দুই প্রকারের হয়। একটা হয় আলফা থ্যালাসেমিয়া এবং আরেকটা হয় বিটা থ্যালাসেমিয়া। এই আলফা থ্যালাসেমিয়াটা কখন হয়? এই আলফা থ্যালাসেমিয়াটা হয় যখন হিমোগ্লোবিনের যে আলফা শৃঙ্খলটা আছে এটা যদি ঠিকমতো তৈরি না হয়, তখন আলফা থ্যালাসেমিয়া দেখা যায়। এই আলফা থ্যালাসেমিয়া বিভিন্ন লেভেল আছে, এটা আমরা পরে আলোচনা করব। দেখা যায় এই যে আমাদের হিমোগ্লোবিনের শৃঙ্খলটা আছে মানুষের, এটা শৃঙ্খলের মধ্যে এই যে এই এবার এবং হচ্ছে এই এই দুটো জিন কি করে, হিমোগ্লোবিনের যে আলফা চেইনটা আছে এটা তৈরি করতে সাহায্য করে। মোট চারটে জিন। এবার এই চারটে জিনের মধ্যে যদি আমরা দেখি যে একটা জিন হচ্ছে ওটা প্রচ্ছন্ন অবস্থায় আছে, বাকি হচ্ছে তিনটে প্রকট অবস্থায় আছে, তখন আমরা বলবো কি এইটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া যে আছে সেটা হচ্ছে সে সাইলেন্ট মহল আছে। দুটো জিন প্রকট অবস্থায় আছে এবং দুটো হচ্ছে প্রচ্ছন্ন অবস্থায় আছে, তখন আমরা বলবো কি দুটি হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মহল। এবং আমরা যদি দেখি হচ্ছে
প্রচ্ছন্ন অবস্থায় আছে, শুধু একটাই প্রকট অবস্থায় আছে, তখন কিন্তু রোগী হচ্ছে এইচ। এবার যদি দেখি চারটেই প্রচ্ছন্ন অবস্থায় আছে, তখন আমরা বলবো কি রোগী হচ্ছে হাইপোথ্যালামিক লিম্বো। ওকে শতদ্রুতা। হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে তুমি যে পড়াচ্ছ, এই যে ধরো আমি রেকর্ডেড যে ভিডিওটা দিই, তোমার পড়ানোর রেকর্ডেড ভিডিওটা দেখো তুমি পরের দিন? হ্যাঁ স্যার। দেখো? হ্যাঁ দেখি। সবদিনের দেখো তো, মানে তোমার নিজেরটা? মোটামুটি কেন কিছু প্রবলেম আছে আপনি বলুন না, আমাকে আসলে বলাটা। না না, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি দেখো কিনা, এত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখো। আগের দিন দেখেছিলাম আপনি বলেছেন বোর্ডের দিকে ফোকাস করছিলাম, সেটা আমি আজকে মায়ের কাছে প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, দেখো একটা জিনিস তোমাকে বলছি, দেখো মানে তোমার পড়ানোটা হচ্ছে কি একটু মানে নর্মাল টাইপের হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? মানে ধরো একটা যেখানে জাজমেন্ট হবে না, যে তোমার পড়ানো নিয়ে নাম্বার যেখানে দেওয়া হবে, সেখানে এতদিন তোমার হয়ে গেল তুমি পড়ালে, এবারে আমি তোমাকে বলতে চাইছি এটাই, যে বাকি যারা পড়াচ্ছে এবং তোমার যে পড়ানো, এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি না, তাহলে দুটোর মধ্যে কম্পেয়ার করলে হচ্ছে কি তোমার একটু বেসিক টাইপের হয়ে যাচ্ছে। এবারে আমার কথা হচ্ছে কি, তুমি বাংলাতেও মানে অভ্যস্ত নয়, এবারে বাংলার ক্ষেত্রে তুমি হচ্ছে কি প্র্যাকটিস করে নিলে যেহেতু, এবারে একটু তুমি চেষ্টা করো আরো একটু অ্যাট্রাকটিভ ভাবে, যাতে তুমি ফোকাসড হতে পারো, ঠিক আছে? তো সেইভাবে করে করার চেষ্টা করো। কি বলা বুঝতে পারো? মানে একটু এন্টারটেনিং করবে, একটু হচ্ছে কি তুমি হাত পা নাড়বে, একটু জিনিসটাকে ডেমনস্ট্রেট করার চেষ্টা করবে এইভাবে আর কি, যাতে সবাই তোমাকে হচ্ছে কি ফলো করে বা তোমাকে দেখে আর কি। ধরো সাপোজ হচ্ছে কি তুমি বাজারে আম নিয়ে বসছো বিক্রি করতে, আমি আম নিয়ে বসছি বিক্রি করতে, তুমি চুপচাপ করে বসে আছো, ঠিক আছে? একটা প্ল্যাকার্ডে শুধু নাম লিখেছো যে 50 টাকা কেজি আম, আর আমি সেখানে হচ্ছে কি লিখেছি 50 টাকা কেজি আম, ঠিক আছে? দিয়ে বলছি, আমি ইশারা করে ডাকছি আমার একটা আমটাকে, আমি যে কেটে হচ্ছে কি তোমার রেখেছি, যে খেতে দিচ্ছি যে সেটা মিষ্টি কিনা টক, ঠিক আছে? এবার এরকম করে আমি বলছি যে আম 50 টাকা কিলো, এরকম বলছি, তাহলে নিশ্চয়ই আমার কাছে কাস্টমার বেশি আসবে আগে, তাই না? সেরকম ভাবে, মানে সেরকম ভাবে যখন তুমি ধরো পড়াচ্ছ, এবারে তোমার পড়াটা যখন জাজমেন্ট হবে না, তখন হচ্ছে কি তুমি যদি একটু অ্যাট্রাকটিভ করার চেষ্টা করো, একটু ধরো জিনিসটাকে হচ্ছে কি হাত নেড়ে বললে বা বোঝানোর ছলে বললে, বোর্ডটাকে ছবি এঁকে সেটাকে দেখানোর চেষ্টা করলে, এই তোমরা দেখতে পাচ্ছ তো এই জায়গাটা, এই জিনিসগুলো, মানে যাতে করে ক্লাসটা তোমার পড়ার দিকে ইচ্ছা করেও, মানে জোরপূর্বক যাতে তাকায়, জোর করিয়ে তুমি তোমার তোমার কথা শুনতে বা তোমার পড়ানো শুনতে বাধ্য করাচ্ছ। তোমার কি হয়েছে, নর্মাল হচ্ছে কি এমনি নর্মাল বলে যাচ্ছ, কি বলছি বুঝতে পেরেছো তো? এই জিনিসগুলো, হ্যাঁ, এটা এতদিন যেহেতু হয়ে গেল, এবার একটু তোমাকে চেষ্টা করতে হবে আস্তে আস্তে করে জিনিসগুলোকে মানে রেকটিফাই করে এগুলোকে মডিফাই করে নাও, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, এবারে দেবলিনা, রেডি থাকবে রিম্পি। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। আমি কি এটা পিকনিক শ্রেণীকক্ষে ধরে নিতে পারি? ওকে ওকে। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং ক্লাস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আগের দিন তোমাদের চলন সম্পর্কে পড়িয়েছিলাম। চলন হলো এক জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্ত ভাবে বা কোনো বিমুখিক ভাবে যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। আজকে তোমাদের উদ্ভিদের প্রবৃত্ত চলন সম্পর্কে পড়ো। তাহলে তোমরা সকলে দেখো, আজকের ভাগ হলো উদ্ভিদের প্রবৃত্ত। প্রবৃত্ত হলো চলনের একটা প্রকার, যেখানে উদ্দীপকের দিক অনুযায়ী উদ্ভিদ অঙ্গের সংখ্যা। তাই তোমরা সকলেই লেখো প্রবৃত্ত চলনের সংজ্ঞা, উদ্দীপকের দিকে দিক। তোমরা কি বলতে পারবে প্রবৃত্ত চলন মূলত উদ্ভিদের কোন হরমোন নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা মূলত অক্সিন হরমোন নিয়ন্ত্রণ। পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্দীপক থাকে, যেমন আকাশে সূর্য থাকে, আবার এটা যদি মাটি করা হয়, মাটিতে থাকে জল, অভিকর্ষ বল। অভিকর্ষ বল হলো যে বল দ্বারা পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে আকর্ষণ। মাটিতে থাকে
মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে। তাহলে মূলের ভিত্তি কি হয় না মাটিতে থাকা জলের থেকে হয়। তাই মূলের ভিত্তি দেখতে পাওয়া যাবে পজিটিভ হাইড্রোট্রপিক জল, জলের অনুকূলবর্তী জল। এই হাইড্রো শব্দের অর্থ হলো জল। আমি এখানে টপিক শব্দটা সংক্ষেপে টপিকটা তোমরা কিন্তু সম্পূর্ণ রূপ খাতায়। আবার মূল কি হয় তা অধিবাসীর দিকে বৃদ্ধি পায়। তাই মূলের বৃদ্ধি পায় পজিটিভ জিওট্রপিক বা অভিকর্ষ অনুকূলবর্তী জল। মূল সূর্যালোকের বিপরীত দিকে দেখতে পাচ্ছে, তাই মূলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নেগেটিভ ফটোট্রপিক জল। আবার নদীর যে বিভিন্ন শাখা প্রশাখাগুলো রয়েছে এগুলো জলের দিকে তির্যক ভাবে বৃদ্ধি পায়। তাই এদের ক্ষেত্রে তির্যক হাইড্রোট্রপিক জল দেখতে পাওয়া যায়। আবার এই মূলের শাখা প্রশাখাগুলো অভিকর্ষের দিকে তির্যক ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই এদের ক্ষেত্রে তির্যক জিওট্রপিক চলনও দেখতে পাওয়া যায়। এবার যদি বলবো উদ্ভিদের বিটা অংশে বিভিন্ন অংশে যে চলন দেখো, উদ্ভিদের যে কাণ্ড সেটা কি হয় সূর্যালোকের দিকে ঢুকে যাচ্ছে, তাই কাণ্ডের ক্ষেত্রে সূর্যালোকের বুকে করছে, তাই কাণ্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পজিটিভ ফটোট্রপিক চলন। আবার কাণ্ড কি হচ্ছে জলের দিকে বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই কাণ্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। আবার কাণ্ড অভিকর্ষের দিকেও বিপরীত দিকে দেখতে পাচ্ছে, তাই কাণ্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নেগেটিভ জিওট্রপিক চলন। এবার দেখো এই বিটা অংশের মধ্যে পাতা ফল ইত্যাদি বিভিন্ন অংশ থাকে। এই পাতা ফল বা উদ্ভিদের শাখা প্রশাখা রয়েছে এগুলো সাধারণত সূর্যালোকের দিকে তির্যক ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাই এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তির্যক ফটোট্রপিক চলন। তোমরা একটু সুন্দরবন বেড়াতে গেছো বা সুন্দরবনে কি উদ্ভিদ দেখতে পাওয়া যায় বলে তো? হ্যাঁ ঠিক বলেছো, লবণাম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ। এটি একটা বিশেষ বৈশিষ্ট্য হলো শ্বাসমূল। এই শ্বাসমূল কি হয় সেখানকার মাটিতে লবণের আধিক্য থাকার জন্য মাটির উপরে উঠে আসে এবং বাতাস থেকে অক্সিজেন গ্যাস আদান প্রদান করে। তাই এই শ্বাসমূল যেহেতু জলের বিপরীত দিকে বৃদ্ধি পাচ্ছে, তাই এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। তোমরা কি বলো তো উদ্ভিদের টপিক চলন মূলত তাদের কয় ভাগে ভাগ করা হচ্ছে? ঠিক বলেছো, 3 প্রকার। একটা হলো ফটোট্রপিক চলন, একটা হলো জলের দিকে হাইড্রোট্রপিক চলন, আর একটা হলো অভিকর্ষের দিকে জিওট্রপিক চলন। এছাড়া স্পর্শ, বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ ইত্যাদি বিভিন্ন রকমের উদ্দীপকের তারতম্যের জন্য টপিক চলনকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, যেগুলো তোমরা পরে জানবে। স্পর্শের প্রভাবে যে পাতা আছে দেবলিনা কি হয় না মুড়ে যায়। আচ্ছা দেবলিনা, তোমারও আস্তে আস্তে করে একটু তোমাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? অনেকদিন একই রকম ভাবে তোমার ওই বেসিক টাইপের হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? একটু চেষ্টা করে বাকিরা যেরকম দিচ্ছে তাদের থেকে হচ্ছে কি দেখে একটু তোমরা শিখে নেওয়ার চেষ্টা করো যে এই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে আমার এড করা দরকার আছে, ঠিক আছে? যতটা আমি তোমাকে যেমন হচ্ছে কি এই যে তুমি যে লাস্টে যে বলছো না, লাস্টে তোমার বলাতে হচ্ছে কি তুমি চেষ্টা করছো যে আমার তো হয়ে গেছে, এবার আমি কি করে শেষ করবো, এরকম ভাবে তুমি হচ্ছে কি তোমার একটা কাজ করছে বলে তুমি জিনিসগুলো বলে বলে শেষ করার চেষ্টা করছো। ওরকম না, তুমি তোমার নর্মালি হচ্ছে কি পড়াও বা নর্মালি কথা বলো, তাতে হচ্ছে কি তোমার বোঝা যাবে না যে তুমি শেষ করতে চাইছো বা তোমার জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। মানে ওটা কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি হচ্ছে কি এবারে শেষ করতে চাইছো বলে এরকম বলছো, ওই জিনিসটা যাতে না হয় আর কি। ওকে, আর একটা জিনিস তোমাদের যেটা প্রবলেম, তোমরা কি করো নিজেরটা হয়ে গেলেও তোমরা লেফট করে চলে গেলে, তোমরা বাকিদের দেখো, কারণ আমি যতটা না তোমাদেরকে বুঝাতে পারবো, নিজে যদি প্রত্যেকেরটাকে তুমি ইভালুয়েট করো না, তাহলে তুমি বুঝতে পারবে যে আমার সাথে তার কি পার্থক্যটা বা তার কোথায় ভালো হচ্ছে আমার কোথায় খারাপ হচ্ছে, এটা একমাত্র নিজেরাই ধরা যাবে, ঠিক আছে? এই জিনিসটাগুলো করার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, রিম্পি শুরু করো, রেডি থাকবে কাকলি। স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শুরু করো।
স্যার এটিকে কি একটি আদর্শ শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি আমি? ওকে ওকে। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা বলো তো আজকে তারিখটা কত? হ্যাঁ আজকে 7 তারিখ, 7/7/2026। আচ্ছা আগের দিনে আমি তোমাদের যেন কি পড়িয়েছিলাম? হ্যাঁ নেফ্রনের গঠন। আচ্ছা তোমরা বলো তো, সরি বৃক্কের গঠন, তোমরা বলো তো বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি? ভেরি গুড, নেফ্রন। তাহলে আজকে আমরা কি পড়বো বলো তো? নেফ্রনের গঠন। নেফ্রনের গঠন। আচ্ছা এই নেফ্রনের গঠন পড়ানোর আগে আমি তোমাদের সাথে একটু গল্প করবো, তোমরা সবাই করবে তো আমার সাথে গল্প? হ্যাঁ ভেরি গুড। আচ্ছা আমাদের স্কুলে দোতলার বিল্ডিং এ দেখবে একটা ফিল্টার মেশিন আছে তাই না? হ্যাঁ আচ্ছা কেউ কি বলতে পারবে এই ফিল্টার মেশিনটার কাজটা কি? হ্যাঁ রাম তুমি বলো তো। হ্যাঁ জলকে পরিশ্রুত করে। আচ্ছা তাহলে এই ফিল্টার মেশিনটা কি করছে না, দূষিত জলকে ছেঁকে বিশুদ্ধ জলে পরিণত করছে তাই তো? হ্যাঁ ভেরি গুড, বসে পড়ো। আচ্ছা কারা কারা এখানে চা খেতে ভালোবাসে? হাত তোলো তো সবাই, কারা কারা ভালোবাসো? হ্যাঁ দেখছি অনেকেই ভালোবাসে। আচ্ছা তোমরা বলো তো মা যখন চাটা করে, করার পর কি করে? হ্যাঁ রিয়া তুমি বলো তো কি করে? হ্যাঁ চাটা করার পর ছাঁকুনি দিয়ে চাটাকে ছেঁকে নেয় তাই তো? তাহলে ছাঁকা অংশটা যেটা সেটাই আমরা শুধু খাই, সেই তরল অংশটা, বাকিটা আমরা ফেলে দিই তাই তো? আচ্ছা এই নেফ্রনের গঠন মানে নেফ্রনও ঠিক একই রকমের কাজ করে। নেফ্রন কি করে বলতো? আমাদের শরীরে দূষিত বজ্র পদার্থগুলোকে কি করছে না, মূত্রের মাধ্যমে ছেঁকে দেহ থেকে বের করে দিচ্ছে। কেমন? তাহলে নেফ্রনের গঠন করার আগে চলো আমরা সবাই নেফ্রনের একটা ছবি এঁকে নিই। আমি বোর্ডে আঁকছি, আমার সাথে সাথে তোমরাও প্রত্যেকে নেফ্রনের ছবিটা আঁকো। আমি ঠিক যেভাবে আঁকছি তোমরাও কিন্তু সেইভাবেই আঁকবে, কেমন? প্রত্যেকে আঁকবে কিন্তু, আমি কিন্তু সবার শেষে প্রত্যেকের খাতা চেক করবো। আমি ঠিক যেমন ভাবে আঁকছি তোমরা সেইভাবেই আঁকো। আমি লাস্টে কিন্তু নাম্বার দেবো প্রত্যেকে, কে কেমন আঁকছো সেটা দেখে আমি প্রত্যেককে লাস্টে খাতা চেক করার সময় নাম্বার দেবো। হ্যাঁ দেখে দেখে আঁকো। আচ্ছা এদিকে লাস্ট বেঞ্চ দেখা যাচ্ছে তো? ঠিক আছে এঁকে ফেলো দেখে দেখে। আচ্ছা হয়ে গেছে আমার আঁকাটা, তোমাদের কি হয়েছে? এতদূর কমপ্লিট হয়েছে সবার? ঠিক আছে চলো। আচ্ছা এতক্ষণ আমরা চা খাওয়ার গল্প করছিলাম সবাই তাই তো? দেখো আমি এখানে একটা ঠিক কাপের মতো একটা গঠন এঁকেছি তাই না, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা এই কাপের মতো গঠনটার নাম কি না, বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুল। আচ্ছা দেখো এই যে কাপের মতো গঠনটা আমরা এঁকেছি এখানে, এই কাপের মতো গঠনটা একটা আছে ভেতরের দিকে স্তর আর একটা আছে বাইরের দিকে স্তর। এই ভেতরের দিকে স্তরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলতো? ভেতরের দিকে স্তরে এক ধরনের কোষ থাকে, সেই কোষটাকে কি বলছে? এর মধ্যে এক ধরনের বিশেষ ধরনের কোষ থাকে, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই কোষটার নাম কি বলতো? হ্যাঁ সিউডোপোডস। আচ্ছা এই ভেতরের দিকের যে স্তরটা থাকে এই স্তরটার নাম হলো ভিসেরাল স্তর। ভিসেরাল স্তর। আচ্ছা আর যে বাইরের দিকে স্তরটা থাকে সেটার নাম কি না, প্যারাইটাল স্তর। আচ্ছা এই স্তরটাকে আমরা কিভাবে মনে রাখবো? ভেতর ইজিক্যাল টু ভিসেরাল আর বাইরে ইজিক্যাল টু প্যারাইটাল। তাহলে এবার রহিম তুমি বলো তো যে বাউম্যান ক্যাপসুলের ভেতর দিকে স্তরটার নাম কি? হ্যাঁ ভেরি গুড, ভিসেরাল স্তর। এদিকে বিশাখা তুমি বলো তো বাউম্যান ক্যাপসুলের বাইরের দিকে স্তরটার নাম কি? ভেরি গুড, প্যারাইটাল স্তর। আচ্ছা দেখো এই যে আমি যে বাউম্যান ক্যাপসুলটা এঁকেছি ঠিক তার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ধরো জলের পাইপ, সেইটাকে তুমি হাত দিয়ে একটু গুটিয়ে নিলে ঠিক সেরকম দেখতে লাগছে না? হ্যাঁ এই যে নলটা আমরা দেখতে পাচ্ছি, বাঁকানো যে নলটা দেখতে পাচ্ছি এইটার নাম কি না, পরসংবর্ত নালিকা। সংবর্ত নালিকা। ওকে আচ্ছা ঠিক আছে এইটা রিম্পি, আরো একটা- হ্যাঁ স্যার গুড। তোমার ঠিক আছে, তোমার কোনো মডিফিকেশনের দরকার নেই, ভালোই পড়িয়েছো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে নেক্সট এবার হচ্ছে কি কাকলি মণ্ডল, রেডি থাকবে অপর্ণা মাইতি। হ্যাঁ শুরু করো।
ভালো আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। বাথরুমে একটা কি করেছিলাম বলো? হ্যাঁ, দিন কাটে বলে এই কাটতে সম্মতি করেছিলাম না। আচ্ছা বলো দেবো, তোমরা বাড়ি থেকে স্কুল আসার কথা অনেক গান করছো। তোমরা কি লক্ষ্য করেছো? কোনো গাছ তলমা, কোনো গাছ বেটে, কিন্তু তোমাদের মধ্যে তখন অনেক তোমার চুলটা কোঁকড়ানো, তোমার চুলটা সোজা, এরকম কেন? কারণটা কি? তো আজকে আমরা সেই কারণটাই করবো। আজকে আজকে আর বিজ্ঞানী মেয়েদের এক সংখ্যক জানোয়ার সংখ্যক জানোয়ার। তোমরা তো বলতে পারবে বিজ্ঞানী মেয়েদের কি গাছের গল্প করছিল? হ্যাঁ, একদম ঠিক বলেছো। দশ মটরশুটি গাছ নিয়ে। তো বিজ্ঞানী মেয়েদের কি করছিল? মটরশুটি গাছ নিয়ে পরীক্ষা করবে। কত খ্রিস্টাব্দে? 1856 থেকে 1863 খ্রিস্টাব্দে তিনি 7 বছর পরীক্ষা করেছেন। আমি এই পরীক্ষা করার মাঝে তিনি দেখেছিলেন কোনো গাছ লম্বা হচ্ছে, কোনো গাছ বেঁটে হচ্ছে, এছাড়া কোনো গাছের বীজ গোল হচ্ছে, কোনো গাছের বীজ কুঞ্চিত হচ্ছে। এবং এই পরীক্ষা নিরীক্ষা করে তিনি দুটো সূত্র আবিষ্কার করেছেন এবং সেগুলি পরবর্তীকালে মানে 1900 সালের দিকে, সালের দিকে বললাম, 1900 সালের দিকে বিজ্ঞানীদের চার্লস লোরেন্স, গ্রিস, তারা কি করছেন? এগুলোকে সত্য বলে প্রমাণিত করেছে। সেই জন্য বিজ্ঞানী মেন্ডেলকে আমরা কি বলে থাকি? বংশগতিবিদ্যার জনক বলে থাকি। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করায় হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক, তোমরা কি বলবে? গ্রেগর জোহান মেন্ডেল মনে থাকবে। এবার দেখো বিজ্ঞানী মেন্ডেল কি করেছিলেন? বিশুদ্ধ একটা বিশুদ্ধ মটরশুটি গাছ দিয়েছিলেন, আর একটা কি দিয়েছিলেন? বিশুদ্ধ বেটে গাছ। বিশুদ্ধ বেটে গাছ। বিশুদ্ধ লম্বা হওয়ার জন্য যে ফ্যাক্টরটি দেয় তাকে বলেছিলেন তিনি বড় হাতের টি। বিশুদ্ধ বেটে হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দেয় তাকে বলেছিলেন তিনি ছোট হাতের টি। একটা বৈশিষ্ট্য মার কাছ থেকে আসছে, একটা বৈশিষ্ট্য বাবার কাছ থেকে আসছে, কোনটি হবে? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এবং এটা স্মল টি, স্মল। ঠিক আছে, এদের মধ্যে তিনি কি ঘটিয়েছিলেন? ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। ইতর পরাগযোগ কাকে বলে? যখন একটা ফুলের পরাগরেণু সেই গাছের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন সেটা আমরা কি বলবো? ইতর পরাগযোগ। এখান থেকে কি কি কেন পাবো বলো? এখান থেকে কেন ক্যাপিটাল টি, এখান থেকে কি পাবো? স্মল। এদের মধ্যে একটা দেবস্থানে আমরা সংকলন করবো, কি পাবো? একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল। এটাকে আমরা কি বলবো? সংকর লম্বা। সংকর লম্বা কেন বলছি? আগের দিন তোমাদের তাহলে পড়িয়েছিলাম। বলো তো সংকর লম্বা বা হেটাল জিজ্ঞেস অবস্থা ব্যাপারে বলো। একদম ঠিক বলেছো। পসিবল। সংকর লম্বা হলে যখন একটা বৈশিষ্ট্যের জন্য যখন দুটো আলাদা জিন দায়ী হবে তখন তাকে আমরা কি বলবো? সংকর লম্বা বা হেটাল জিজ্ঞেস। একটা লক্ষ্য করো এই সংকর অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশিত হবে তাকে বলবো আমরা প্রথম বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্য প্রকাশিত হবে তাকে বলবো প্রকাশিত বৈশিষ্ট্য। এখানে একটা লম্বা প্রকাশিত হচ্ছে, তাই লম্বা অর্জিত হলো প্রথম বৈশিষ্ট্য, আর বেটে বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে না, তাই বেটে বৈশিষ্ট্য হলো পশ্চিম বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা তুমি কি বললে? একমত প্রজন্ম। এই একমত প্রজন্ম তুমি কি দেখলে? শব্দের গুলি লম্বা হচ্ছে, তখন তিনি ভাবলেন বেটে বৈশিষ্ট্য কোথায় গেল। তখন তিনি কি করলেন? যে একমত প্রজন্মের যে গাছগুলো পেলেন সেগুলো তিনি সেই গাছের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে আমরা কি বলবো? স্বপরাগ। ঠিক আছে, এখান থেকে কি এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা চেকার বোর্ডের সাইজে লিখে পাচ্ছি। তোমরা আমার সঙ্গে সবটা ঠিক আছে। একটা মেল বললাম, এদিকে একটা ফিমেল। ঠিক আছে, এটা ক্যাপিটাল টি, স্মল টি, তোমরা এটা ক্যাপিটাল টি, এটা স্মল। তুমি বলতে পারবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কি হবে বলো? বিশুদ্ধ বললাম। বিশুদ্ধ ক্যাপিটাল টি স্মল টি কি হবে? এটা সংকর লম্বা। এটা হলো ক্যাপিটাল টি স্মল টি, এটা কি হবে? এটা সংকর লম্বা। এটা স্মল টি কি হবে? এটা বিশুদ্ধ পেট। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা দুটো অনুপাত পাবো। ঠিক আছে, একটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত আর একটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত আমরা যেটা বাইরে থেকে আমরা দেখতে পাবো সেটাকে বলবো আমরা ফিনোটাইপ। আর যেটা আমরা জিনগতভাবে দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো? জিনোটাইপ। ফিনোটাইপ তোমরা বলে এখানে কটে গেছে, আমরা বাইরে থেকে কটে গেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আরেকটা কি হবে? ঠিক আছে,
ওকে কাকলি, ঠিক আছে, আগের থেকে অনেকটাই ভালো করছো, ঠিক আছে। চলো নেক্সট। ইমপ্রুভমেন্ট দরকার আছে। না ঠিক আছে, এটাই চলুক আপাতত, অনেকটাই ইমপ্রুভ হয়েছে। পরে বলছি তোমার। অপর্ণা মাইতি শুরু করো, রেডি থাকবে আফরিন শবনম। দেখা খুলে যাচ্ছে। হ্যাঁ শুরু করো। আচ্ছা, রিভিউটা ইয়ামেনে ঘুরতে গিয়েছিল তাই না? তো ইয়ামেনে ঘুরতে গিয়ে তোমরা কাঁদ দেখেছো? তো কাঁদ দেখেছো তো? আচ্ছা, কাঁদে তোমাদের মধ্যে কি খুব ভয় ছিল? ওটা খুব আনন্দ হচ্ছে। বলো তো আমাদের মাঝে মাঝে ভয় পায়, আনন্দ হয়, আমাদের মধ্যে দুঃখ হয়। এগুলোকে আমরা প্যান সঠিক বলছো। হ্যাঁ, কম নিয়ে তাহলে বলো তুমি তোমরা কি আজকে করেছি? না কর্ম এগুলো তোমাদের কর্ম নিয়ে আলোচনা করছো। তোমরা তুমি যেটা বলো এখন কিনা এই খুব ভালো হয়েছে। কারণ তুমি না হলো পিটি দ্যাট কমপ্লিট ফাইনাল মধ্যে একদিন হবে। আজ আমরা আলোচনা করবো পিটি দ্যাট আমি কি বলো এই কমপ্লিট ভালো হয়েছে আমাদের মুখ পিছু পিটি দ্যাট কমপ্লিট একদম মুখ পিছু ঠিক আছে। তুমি যারা পিটি দ্যাট কমপ্লিট আমাদের মুখ পিছু করবে না। তোমরা কি আচ্ছা বুঝলে এটাই তো মনে হয় বলে দিতে পেনা দিতে যেটা কাজটা হলো এটাই তো তুমি দেখতে ছোট বড় দানের মতো এটাই বলতে কি আমরা প্রথম বা মাস্টারলাইন করে দিচ্ছি আমি এটা অন্যান্য মধ্যে কমিটিকে বলতে আচ্ছা দেখো বলে তুমি দেখো শুনে এই মধ্যে এই সামনে আমরা বলবো অগ্নি কন্ট্রোল এন্ড বিদ্যুৎ সকের সাথে বলো হ্যাঁ তো নাইস আর তুমি জানি অগ্নি তাহলে এই অগ্নি থেকে বেশ কিছু কম্বিনেশন দেখো তুমি দেখো আমরা নাম শুনে বুঝতে পারছো দেখো বিনাগুলি কম্পিটিশন চলবে কম্পিটিশন বিভিন্ন চলবে সেখান থেকে গভর্নমেন্ট খুবই করা এই গভর্নমেন্ট করে খুশি বলে গেল বুঝতে পারছো থেকে আচ্ছা দেখো কি এই রোজ কাটলে কি করে আমাদের দিলে রোজ বা ওই রোজ ওটিং করাতে বিঘ্ন রোগ কাটলে কোম্পানি করে রাখে করবাকে আমরা দেখো বলে জানবো এই রোগ কাটলে অধিক কারণে করে সেটা দীর্ঘ কারণ দেখো বলছি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই আইডোসিমিটি হল আইনের মধ্যে বিভিন্ন হয় এবং সেখান থেকে গভর্নমেন্ট হবে উদ্দীপন এই ধরনের অধিক কারণের ফলে গ্রেডস গভর্নমেন্ট প্রকাশ পরবর্তী গভর্নমেন্ট কি আর বিভিন্ন থেকে মনোরোধের জন্য পিরিয়ড গুণের ভাষা এবং পুরুষদের সত্তাচার বিভিন্ন এই জন্য ভূগর্ভে হয়ে একটু কমিউনিটি পেতেই প্রথমে আমরা জেনে নিব এবং সেখান থেকে স্টুডেন্ট গভর্নমেন্ট হবে সাহায্য এবং এই এবার আমাদের পরবর্তী হয় না আমি লিখে দেখবো কর্মসংখ্যা সেখান থেকে প্রতিষ্ঠানের নাম হবে সাহায্য এই এলিমেন্ট স্টাইল পুরো নাম হলো সেখান থেকে টেস্ট করা বুঝতে পেরেছি বলো সবাই আচ্ছা বিকাশ এবং বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে আমি তখন এখন পুরো দিতে
এই বর্ষাকালে কিন্তু কোনো অন্য উৎপন্ন হয় না। কিন্তু এখান থেকে দুটো অন্য খুবই কম। এই গরমকালে অন্য দুটো উৎপন্ন হয় আমাদের মস্তিষ্কে আবহাওয়ার মতো। রাবণী বাবু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করেছি তাই তো? তাহলে কি হলো? প্রধানমন্ত্রী কলকাতা এই তো খুব ভালো বলছি। প্রধানমন্ত্রী বলবো আমরা বলে থাকি আবহাওয়া ভালো এটা কিন্তু কমিটির কর্মচারী নিয়ন্ত্রণ করে। আচ্ছা আমাদের মস্তিষ্কের এই বাড়ি করবে ওকে, খবর না, ঠিক আছে, ওকে, তোমার পড়ানো ঠিক আছে। না, ঠিক আছে, ঠিক আছে, আপনি শবনম শুরু করো। রেডি থাকবে শোভা মিশ্র। গুড মর্নিং। আগের দিন আমরা ক্রোমোজোম প্রকারভেদ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্পর্কে জেনেছিলাম, তাই তো? তো ক্রোমোজোমের প্রকারভেদ আমরা কি জেনেছিলাম? কয় প্রকার? 2 প্রকার। কি কি? কিন্তু তুমি বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো, বসো। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম কাকে বলে কি বলেছিলাম? একজন বলো। ভেরি গুড। যে সমস্ত ক্রোমোজোম ভ্রূণের লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে তাকে বলে সেক্স ক্রোমোজোম। তো এই যে লিঙ্গ বা জেন্ডারের ভিত্তিতে মানুষ কয় প্রকার দেখি আমরা? 2 প্রকার, ছেলে মেয়ে, পুরুষ মহিলা, তাই তো? তো আমাদের আজকের পাঠ হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। তো এই যে ছেলে মেয়ে, পুরুষ মহিলা এই কথাটা বলছি আমি, তো আমরা তো বাইরে থেকে দেখেও অনেকটা বুঝতে পারি, তাই না? কিভাবে বুঝতে পারি? না, বয়ঃসন্ধিকালের পর ছেলেদের যেমন দাড়ি গোঁফ গজার নির্দেশ থাকে না, মেয়েদের কি হয়? ত্বক মসৃণ হয়, ছেলেদের গলার স্বর মোটা হয়, মেয়েদের স্তনগ্রন্থি ছেলেদের তুলনায় আকারে বড় হয়। তো এইগুলো আকারে আমরা দেখে বুঝতে পারি। তো এইভাবে যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, সেটা হচ্ছে গৌণ লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এবং এটা বিভিন্ন যৌন হরমোন যেমন প্রজেস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু আজকের ক্লাসে আমরা পড়বো মানুষের প্রাথমিক লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, যেটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? ওই যে সেক্স ক্রোমোজোম আমরা পড়েছি XY, সেইটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? যে মানুষের দেহকোষে ক্রোমোজোম কিভাবে ঘটে? ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড অবস্থায় থাকে? ডিপ্লয়েড অবস্থায় থাকে, তাই তো? এবং তার সংখ্যা কত পড়েছিলেন? 46টা। আচ্ছা, দেহকোষ এবং আর কোথায় ডিপ্লয়েড অবস্থায় থাকে বলেছিলাম? ভেরি গুড, জনন মাতৃকোষে। তো এই ডিপ্লয়েড কথাটার মানে কি? যে বাবা মা যদি মানুষ হয়, ভ্রূণটা কি মা বাবা থেকেই হবে। তো মা বাবা থেকে 23টা অর্থাৎ পূর্ণাঙ্গ যে হ্যাপ্লয়েড সেট এসে ডিপ্লয়েড সেট গঠন হয়। তো এই যে মানুষের আমরা কি জানলাম? দেহকোষ এবং জনন মাতৃকোষে থাকে ডিপ্লয়েড অবস্থায়। তো মহিলাদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে যে জনন মাতৃকোষ, সেটা হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। এবং এখানে 46টার মধ্যে কি থাকবে? 44টা অটোজোম থাকবে। এবং বাকি কি থাকছে? দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম থাকে একই প্রকারে, অর্থাৎ XX, যেহেতু ডিপ্লয়েড অবস্থায় আছে। একইভাবে বাবাদের দেহে যে জনন মাতৃকোষ, তার নাম কি? শুক্রাণু মাতৃকোষ। আর এই শুক্রাণু মাতৃকোষে যে ক্রোমোজোম বিন্যাস, সেটা হচ্ছে 44টা অটোজোমের সাথে 2 প্রকারের সেক্স ক্রোমোজোম থাকবে, X আর Y। তো এবার যখন জনন মাতৃকোষ থেকে জনন কোষ উৎপন্ন হবে, অর্থাৎ ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হবে, সেটা কিভাবে হবে? আমরা আগের ক্লাসে পড়েছিলাম, আগে কোষ বিভাজন চ্যাপ্টারে, আর মনে আছে? মাইটোসিস, মিয়োসিস কোষ বিভাজন পড়েছিলাম। এক্ষেত্রে কিরকম কোষ বিভাজন হবে? মধু, তুমি বলো তো। ভেরি গুড, মিয়োসিস কোষ বিভাজন হবে। এবং এক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাস, এই ক্রোমোজোম বিন্যাস যেটা, সেটা কি একই থাকবে? একই থাকবে না, কারণ আমরা কি দেখেছিলাম যে মিয়োসিস কোষ বিভাজন
দুটো পেজে হয়, মিওটিক 1 এবং মিওটিক 2। যদি আমরা সাপোজ ধরে নিই একটা জননভাবী কোষ, যেখানে ডিপ্লয়েড কোষ, যেটা দুটো ক্রোমোজোম আছে, ঠিক আছে, এটা জনিত্রী কোষ। তো প্রথমে যদি মিওটিক 1 হবে, তারপরে মিওটিক 2 কোষ বিভাজন হবে। মিওটিক 1 এর পর যে অপত্য বস্তুটা উৎপন্ন হবে, সেখানে কি হবে, অর্ধেক, অর্থাৎ এই হ্যাপ্লয়েড সংখ্যক কোষ থাকবে, একটা ক্রোমোজোম থাকবে। তারপর মিওটিক 2 তে গিয়ে যে অপত্য কোষগুলো উৎপন্ন হবে, সেটা কি একই রকম সহবিভাজন হবে। তো এক্ষেত্রে তোমরাই বললে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু মিয়োসিস প্রক্রিয়ায় কোষবিভাজন প্রক্রিয়া উৎপন্ন হবে। তাহলে ডিম্বাণু ক্রোমোজোম বিন্যাস কি হবে, 22টা অটোজোম প্লাস এক্স। ভেরি গুড। ওকে আফরিন, ঠিক আছে বাবা, ঠিক আছে, পড়ানো ঠিক আছে। আচ্ছা, মডিফিকেশন কিছু না ঠিক আছে, আচ্ছা, সভা শুরু করো। রেডি থাকবে মৌমিতা মাইতি। সে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ শুরু করো। আচ্ছা, গুড মর্নিং সবাইকে। তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, এর আগে তুমি কি ক্লাস করবে? এর আগে তোমরা ভালো ক্লাস করবে। আচ্ছা আচ্ছা, সে তারিখ করছো? হ্যাঁ, আজকে তারিখ হচ্ছে 5। আচ্ছা আচ্ছা, আগের দিন ক্লাসে যেটা আমরা করেছিলাম, নিশ্চয় সবাই তোমরা তারিখ করে এসছো। তাহলে বলতো আগের দিন ক্লাসে আমরা কি করেছিলাম? হ্যাঁ বলে, হ্যাঁ, আগের দিন ক্লাসে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়েছি, ঠিক বলেছি। তো দেখো, এই যে আমরা যখন কোনো লবণীয় বস্তু দেখি, তখন দেখবো আমাদের জিভ দিয়ে জল আসে, বা তোমাদের যখন পেটে ছুঁড়ে যায় তখন যন্ত্রণা হয়। তাই এই যে আমি কথা বলছি, তোমরা সবাই কথা শুনছো, অর্থাৎ একটা ভারসাম্য নিয়ন্ত্রণ হচ্ছে। তাহলে এই যে ভারসাম্য, সেটা আমাদের শরীরের কোন তন্ত্র নিয়ন্ত্রণ করছে? আচ্ছা, ওদের তুমি বল, তন্ত্র। একদম ঠিক বলেছো। তো দেখো, আমাদের জিভেও কিন্তু একটা গঠনগত এবং কার্যগত একক আছে, আমরা সবাই তার নাম জানি। আচ্ছা, তুমি বলো সে এককটার নাম কি? কাজল কোষ। একদম ঠিক বলেছো, বসো। তো দেখো, তুমি যদি স্নায়ুতন্ত্র বললে, সেই স্নায়ুতন্ত্রেরও কিন্তু একটা গঠনগত এবং কার্যগত একক আছে। তোমাদের মধ্যে কেউ হ্যাঁ বলার চেষ্টা করো। আচ্ছা, এটা তুমি বলো। হ্যাঁ, স্নায়ু কোষ। একদম ঠিক বলেছো, বসো। তো দেখো, আজকে আমরা এই স্নায়ু কোষ সম্পর্কে জানবো। দেখো, তাই স্নায়ু কোষকে ইংরেজিতে বলা হয় নিউরন। তাহলে আজকে আমরা নিউরন সম্পর্কে জানবো। এই যে নিউরন তোমরা বলবে, সেই নিউরনে মূলত দুটো অংশ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে কোষ দেহ বা সমাজ, আর একটা হচ্ছে প্রবর্ধক, যেটা কোষ দেহ থেকে নির্গত হয়। প্রবর্ধককে দুই ভাগে ভাগ করা যায়। এক ধরনের প্রবর্ধকের মধ্যে শাখা প্রশাখা থাকে, যার নাম হচ্ছে ডেনড্রন, এবং যার মধ্যে কোনো শাখা প্রশাখা থাকে না, তার নাম হচ্ছে অ্যাক্সন। তো তোমরা সবাই খাতা, পেন, পেন্সিল বার করো, আমি যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করো, আর আমার সঙ্গে সঙ্গে তোমরা ছবিটাও লিখো। তো তোমরা যে এই যে স্নায়ুতন্ত্র বললে বা স্নায়ু কোষ সম্পর্কে বললে, সেই স্নায়ু কোষের কিন্তু এই যে কোষ দেহটা, সেটা বিভিন্ন আকার হতে পারে। কোন ক্ষেত্রে সেটা গোলাকার হয়ে থাকে, কোন ক্ষেত্রে সেটা তারকাকার হয়ে থাকে, কোন ক্ষেত্রে সেটা কুণ্ডলিকার মতো বা ডিম্বাকার হয়ে থাকে। আমি যেটা আঁকছি সেটা আমাকে কিন্তু লাগছে বলতো, ভালো করে দেখে বলবে কিন্তু। হ্যাঁ বলো, ঠিক বলেছো, এটা স্টার মানে তারার মতো লাগছে। তাহলে এই যে স্টার যে তারার মতো অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেই অংশটার নামই হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহের আরো অনেক নাম আছে, যেমন হচ্ছে সোনার বা পেরিক্যারিও ইত্যাদি। এবার দেখো, এই কোষ দেহ থেকে অনেকগুলি প্রবর্ধক বেরিয়ে আসছে। এটা অনেকগুলি প্রবর্ধক বেরিয়ে আসছে। এই যে অনেকগুলি প্রবর্ধক রয়েছে, এগুলোর নাম হচ্ছে ডেনড্রন। এই ডেনড্রন শাখা প্রশাখায় বিভাজিত হচ্ছে, এবং তাদের নাম হচ্ছে দেখো ডেনড্রাইট। এই ডেনড্রাইটের অনেকটা ছোট ছোট সুতার মতো অংশ গঠন সৃষ্টি করছে। এই ডেনড্রন এবং ডেনড্রাইট হলো নিউরনের উদ্দীপনা গঠনকারী অংশ। এটি কোনো পূর্ববর্তী নিউরন থেকে বা কোনো গ্রাহক কোষ থেকে উদ্দীপনাটা নিয়ে এসে কোথাও নিয়ে কোষ দেহের মধ্যে দেয়। আরেকটা সিঙ্গেল প্রবর্ধক যেটা আমরা দেখতে পাবো, সে সিঙ্গেল প্রবর্ধক যেটার মধ্যে কোনো শাখা প্রশাখা থাকবে না, তার নাম হচ্ছে অ্যাক্সন। এই যে অ্যাক্সনকে দেখছি, অ্যাকশন শেষ করবো বা একটা সুন্দর গঠন সৃষ্টি করবে। অনেক ক্ষেত্রে এটা আমাদের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কারণ এটা দেখতে মনে হয় যেন যে এটা
শরীরের শেষ প্রান্তটা শাখা প্রশাখায় বিভাজিত হয়েছে, কিন্তু তা নয়, এটা হচ্ছে একটা তার বিশেষ একটা রূপ গঠন করা। দেখো এই যে বিশেষ রূপ তার একটা নাম রয়েছে, এটা থাকছে কোথায়? দেখো প্রস্তুত থেকে একটা দূরের প্রান্তে অবস্থান করছে, আর তার সঙ্গে সঙ্গে এটা দেখতে অনেকটা ছাতা বা পুরুষ বা ব্রাশের মতো দেখতে, তার এর নাম হচ্ছে প্রান্ত পুরুষ, যাকে আমরা ইংরেজিতে বলি এই ব্রাসেস। আচ্ছা পিছন বস্তুটা সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা বেশ, ঠিক আছে। তো দেখো এবার দেখি যে কোষ দেহের মধ্যে কি কি থাকে। আমরা যখন কোষ সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম যে কোষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গাণু থাকে। আচ্ছা দেখো তুমি বলো কি কি থাকে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, ঠিক বলেছো বসো। তো দেখো এই যে কোষ দেহ, সেই কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া, গলগি ইত্যাদি অবস্থান করবে। এর মধ্যে ধাত্র থাকবে। এই যে ধাত্র, আমরা যখন কোষ সম্পর্কে পড়েছিলাম তখন দেখেছিলাম যে কোষের মধ্যে যে ধাত্রটা থাকে তাকে কি বলে? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্রটা থাকে তাকে বলি নিউক্লিওপ্লাজম। তাহলে তোমরাই বলো নিউরনের মধ্যে থাকছে, নিউরনের কোষ দেহের মধ্যে থাকছে, তাকে আমরা কি বলবো? নিউরোপ্লাজম। একদম ঠিক বলেছে। তাহলে এই যে ধাত্র থাকছে সেটা হচ্ছে নিউরোপ্লাজম। আমাদের জীবন থেকে হয় হচ্ছে ধাপ হচ্ছে থাকছে, তাই এর নাম হচ্ছে নিউরোপ্লাজম। এছাড়া কিছু পাপড়ির মতো বা সমভুজাকৃতির কিছু গঠন দেখতে পাবে, যার নাম হচ্ছে নেজার দানা। হ্যাঁ, অদ্ভুত নাম, ঠিকই বলেছো তোমরা। তার বিজ্ঞানী সর্বপ্রথম এই কণাটিকে পর্যবেক্ষণ করে, তার কার্যকারিতা সম্পর্কে বলে, এবং সেই জন্য স্মরণে রাখার জন্য এই কণাটা বা দানাটার নাম দেওয়া হচ্ছে নেজার দানা বা নেজার কণা। এটা কি করে? এটা পূর্ণ সাহায্য করে। আর তোমরা বলো নেজার দানা কি করে? নেজার দানা পূর্ণ সাহায্য করে। ঠিক বলেছো। যে নির্দিষ্ট অংশ থেকে নির্মিত হয় তার একটা বিশেষ নাম রয়েছে। এই স্থানটার নাম হচ্ছে অ্যাক্সন হিলক। ওকে শোভা, চলো দেখি। হ্যাঁ স্যার, ঠিক আছে, গুড, ভালো পড়িয়েছি। ঠিক আছে স্যার। চলো সাগরিকা ঘোষ রেডি থাকবে, মৌমিতা মাইতি। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শুরু করো। গুড মর্নিং স্টুডেন্ট, ভালো আছো সবাই? আচ্ছা আজকে তারিখটা কত? হ্যাঁ, আজকে হচ্ছে 7 তারিখ, তাই তো? আগের দিন আমরা কি করেছিলাম? হ্যাঁ, লাস্ট পেজ থেকে মানুষটি বলো। হ্যাঁ, প্রতিমাত্র ক্রিয়া সম্পর্কে আমরা জেনেছিলাম। আচ্ছা রোহিত, তুমি দাঁড়াও, বলো যে আমাদের পায়ের তলায় হয়তো কোনো কাটা ফুটবে, মানে মাঠে তোমরা খেলতে যাও তো, তখন হয়তো কাটা ফুটবে, তখন তোমরা কি করো? কাটা তো সরিয়ে নাও, বা আমাদের পায়ের তলায় ফেলে ফুটলে আমরা কাটা তো সরিয়ে নিই। তো এটা আমরা কি, মানে এই ক্রিয়াটা হচ্ছে প্রতিরোধ ক্রিয়ার জন্য ঘটে। তো এই যে প্রতিরোধ ক্রিয়াটা আগের দিন আমরা পড়েছি, তাই প্রতিরোধ ক্রিয়াটা কি? প্রতিরোধ ক্রিয়া হচ্ছে একটা স্নায়বিক প্রতিক্রিয়া, যেটা কি হয় কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপনা প্রতিরোধ হচ্ছে, এবং এটা খুব তাৎক্ষণিকভাবে হচ্ছে, মানে বেশি চিন্তা ভাবনার প্রয়োজন হচ্ছে না। তো তাৎক্ষণিকভাবে স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিক্রিয়াটা ঘটছে। তাহলে আজকে আমরা একটা নতুন টপিক করবো। কি করবো? যে এই যে প্রতিক্রিয়াটা একটা নির্দিষ্ট তথ্যের মাধ্যমে ঘটে। তো সেই কি নাম দেওয়া যেতে পারে? তোমাদের কি মনে হয়? একটু গেস করো। তো আজকে আমাদের সেটাই হয়। হ্যাঁ ঠিক বলেছো, প্রতিরোধ পথ। এবার এটা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে যাকে ইংরেজিতে বলে রিফ্লেক্স আর্ট। প্রতিবর্ত ক্রিয়াটা যে স্নায়বিক পথটা মাধ্যমে হবে সেটা কিন্তু অবশ্যই একটা একমুখী পথ। সেই একমুখী পথটাই তো প্রতিবর্ত চাপ। এবার এটা আমরা বুঝবো এখন ছবির মাধ্যমে। তোমরা সবাই বই, খাতা, পেন্সিল বার করো, আর আমার সাথে সাথে ছবিটা আঁকো। দেখতে পাচ্ছ বলবে, ঠিক আছে? সবাই কিন্তু ছবিটা চেষ্টা করো, সবাই বাড়িতে এই ছবিটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? করছো? দেখো এই যে অংশটা আমি আঁকলাম, এই অংশটা দেখে হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত সুষুম্নাকাণ্ড। সেই সুষুম্নাকাণ্ড কিন্তু এটা হচ্ছে পরিপক্ষ। এটা প্রতিবর্ত চাপের স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে।
স্নায়ু কেন্দ্র হিসেবে কাজ করে। আর এই অংশটাকে সূচনাকাণ্ডে প্রকৃষ্ট। এবার চলো আমরা বাকি অংশটা এঁকে নিই। সবাই কিন্তু ছবিটা আঁকো, আমি কিন্তু শেষে চেক করবো। করছো সবাই? হ্যাঁ, লাস্ট পেজ থেকে বোর্ড দেখা যাচ্ছে তো? এবার দেখো, আমি প্রথমে কি বলেছি যে প্রতিবর্তন ক্রিয়াটা একটা উদ্দীপনা প্রভাব করবে। উদ্দীপনাটা যখন আমাদের শরীরের কোনো অংশ গ্রহণ করবে, সেই অংশটাকে কি বলা যেতে পারে? হ্যাঁ, জেগিং চেষ্টা করো। হ্যাঁ, সেটা হচ্ছে গ্রাহক বা রিসেপ্টর, কারণ সে উদ্দীপনাটাকে গ্রহণ করছে। এখানে আমি একটা প্রেরকের ছবি আঁকলাম, এই প্রেরকটা আমাদের পায়ের তলায় ফুটবে। তাহলে আমাদের পায়ের তলার যে স্কিন, সেটা কিন্তু সেই গ্রাহক বা রিসেপ্টরের কাজ করবে। কি বললাম? হ্যাঁ, গ্রাহক বা রিসেপ্টর। তাহলে এই যে গ্রাহক বা রিসেপ্টর যখন এই উদ্দীপনাকে গ্রহণ করবে, তারপর কি করবে? তারপর এই যে এখন এই যে স্নায়ু পথটার মাধ্যমে সে চলে যাবে এই স্নায়ু কেন্দ্র, তারপর তো প্রতিবর্ত ক্রিয়াটা ঘটবে। তো এই যে স্নায়ুগুলো যারা হেল্প করবে এই স্নায়ু কেন্দ্রে যাওয়ার জন্য, এই স্নায়ুগুলোর নাম কি? এই স্নায়ুগুলোর নাম হচ্ছে সেন্সরি বা সংজ্ঞাবহ স্নায়ু। কি বললাম? হ্যাঁ, সেন্সরি স্নায়ু বা সংজ্ঞাবহ স্নায়ু। তাহলে সেন্সরি স্নায়ুর কাজ কি? গ্রাহক অঙ্গ থেকে কোনো উদ্দীপনাকে স্নায়ু কেন্দ্রে বয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে? তারপর দেখো, এই যে স্নায়ু কেন্দ্রে উদ্দীপনা আসবে, আর এই যে আমি স্নায়ু কেন্দ্রটা এঁকেছি, স্নায়ু কেন্দ্রের যে প্রতিটি অংশটা, কেন্দ্রের দিকে যে অংশটা রয়েছে, সেই অংশটার নাম কি? সেই অংশটা দেখো কিছুটা ধূসর প্রকৃতির। তো সেই জন্য এই অংশটার নাম হচ্ছে কি? ধূসর বস্তু। কেন এই অংশটা ধূসর বস্তু হলো? আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে। তো এই অংশটা হচ্ছে আমাদের যে নিউরন, তার যে কোষ দেহ এবং তার সাথে সাথে নিউরোগ্লিয়ার সহযোগে কিন্তু গঠিত হচ্ছে। অন্যদিকে এই যে বাইরে যে সাদা প্রকৃতির যে অংশটা দেখতে পাচ্ছ সূচনাকাণ্ডের প্রস্থচ্ছেদের, এই অংশটার নাম হচ্ছে শ্বেত বস্তু। কি বললাম? হ্যাঁ, শ্বেত বস্তু। তোমরা সবাই পয়েন্টগুলো করছো তো? হ্যাঁ, ভেরি গুড, সবাই করবে এবং তার সাথে সাথে যখন তোমরা করবে এই ছবিটা দেখে দেখে প্র্যাকটিস করবে এবং করবে। তো এই যে অংশটা হচ্ছে শ্বেত বস্তু, এগুলো হচ্ছে 100 তন্তু সমকে গঠিত হবে এই শ্বেত। তাহলে এই উদ্দীপনাটা স্নায়ু কেন্দ্রে এসে, স্নায়ু কেন্দ্রে এসে এখানে একটা বিশেষ প্রকারের স্নায়ু রয়েছে, যে স্নায়ুগুলোর নাম কি? সেই স্নায়ুগুলোর নাম হচ্ছে সংযোগকারী স্নায়ু। এই সংযোগকারী স্নায়ুর একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এই সংযোগকারী স্নায়ু, এখানে যে স্নায়ুগুলো রয়েছে সেই স্নায়ুগুলোর নাম হচ্ছে মোটর স্নায়ু। এই মোটর স্নায়ু আর এই যে সেন্সরি স্নায়ু, তার মধ্যে যে যোগসূত্র স্থাপন করে দিয়ে এই যে সংযোগকারী স্নায়ু। কি বললাম? হ্যাঁ, সংযোগকারী স্নায়ু বা স্নায়ু। পয়েন্টগুলো সবাই করো। তো দেখো, এই সংযোগকারী স্নায়ুতে মানে মোটর স্নায়ুতে ওরা ফর্মুলা করে দিল সেন্সরি স্নায়ুর যে উদ্দীপনাটাকে, মানে কাজ সে ওকে সাগরিকা, হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার পড়ানো ঠিক আছে। মৌমিতা মাইতি রেডি থাকবে, সুস্মিতা রদ্দি। কোনো কি মডিফিকেশনের আছে? না না, ঠিকই আছে, ভালো পড়িয়েছে, ঠিক আছে। মৌমিতা শুরু করো। গুড আফটারনুন। আজ আমরা একটা নতুন টপিক পড়বো, কোষ বিভাজন ও তার প্রক্রিয়া। তাহলে আজকের পাঠ হলো কোষ বিভাজন ও তার প্রকারভেদ। এর জন্য প্রথমে আমাদের জানতে হবে কোষ বিভাজন পদ্ধতি কাকে বলে। না, যে পদ্ধতিতে একটি কোষ বিভাজিত হয়ে দুই বা তার নতুন কোষের সৃষ্টি করবে তাকে কোষ বিভাজন পদ্ধতি বলে। এক্ষেত্রে যে কোষ থেকে নতুন কোষের সৃষ্টি হচ্ছে বা যে কোষ বিভাজিত অংশগ্রহণ করছে তাকে আমরা বলবো জনপ্রিয় বা মাতৃক কোষ। আর এই কোষ বিভাজন পদ্ধতিতে নতুন কোষের সৃষ্টি হচ্ছে
তাকে আমরা বলবো অপত্য কোষ। এটা একটি কোষ বিভাজনের টাইম, অর্থাৎ কোষ বিভাজন পদ্ধতি প্রধানত দুটো প্রকারের হয়ে থাকে। এক হলো প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, অন্যটি হলো পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। প্রথমে একটি প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বা ডিরেক্ট সেগ্রেগেশন। এক্ষেত্রে কি হয়, যা কোষের মধ্যে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একই সঙ্গে সরাসরি বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে ডিএনএ ঘটক পরিমাণে হতে পারে, অর্থাৎ দুটোতেই সেম পরিমাণে ডিএনএ থাকবে, বা ডিএনএ হতে পারে, অর্থাৎ একটাতে বেশি ডিএনএ থাকতে পারে, অন্যটিতে কম ডিএনএ থাকতে পারে। এর মধ্যে হচ্ছে অ্যানাটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এই ক্ষেত্রে কি হয়, এই যে কোষ, এই কোষের একটু সম্পর্ক হবে অন্তের সৃষ্টি হয়। আর কোষের মধ্যে ডিএনএ আসতে দেখো পছন্দ করে। পরবর্তীকালে কি হয়, সাইটোপ্লাজমিক কাজ করাবো দুটো অংশ বিচ্ছিন্ন হয়ে দুটো নতুন অপ্রাপ্ত কোষের সৃষ্টি করে। এই ধরনের কোষ আমরা কোথায় দেখতে পাবো, বা প্যারামিসের শ্রেণীবিভাগের ক্ষেত্রে দেখতে পাবো। এর গুরুত্ব কি না, এইভাবে মনোবিজ্ঞানীরা এই পদ্ধতির মাধ্যমে নববিদ্যার পরীক্ষা অর্থাৎ তত্ত্বের সৃষ্টি করে। এবার আসছে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি। এক্ষেত্রে দুভাগে ভাগ করা হয়, এক হলো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, অন্যটি হলো মিয়োসিস কোষ বিভাজন পদ্ধতি। প্রথমে আসছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। এক্ষেত্রে কি হয় না, কোষ একবার মাত্র বিভাজিত হয়ে দুটো নতুন অপত্য কোষের সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্য কোষ মাতৃকোষে একই আকৃতি বিশিষ্ট হয়, একই রকম দেখতে পাও, একটি গ্রুপ সম্পন্ন হয় এবং একটি গ্রুপ সংখ্যা বিশিষ্ট হয়। মাইটোসিস কোষ বিভাজনটি সমবিভাজন বা সদৃশ বিভাজন, সদৃশ মানে কি একই রকম দেখতে হচ্ছে, বা হোমোটাইপিক কোষ বিভাজনও বলা হয়ে থাকে। এর উত্তর না আমাদের বৃদ্ধিতে সাহায্য করে। না কিছু অবস্থায় আমাদের একটি গবেষণাত্মক কোষ ছিল, বর্তমানে একটি সংখ্যক কোষ না, এই কোষের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি আর কি না তার প্রতি সাহায্য করে। সেটা কি আমাদের তখন কেটে গেলে আমরা কি কত অংশে কিছু কিছুটি বাড়ে সেখানে ছোট কোষের সৃষ্টি হয়। এই যে নতুন কোষের সৃষ্টি হয় কন্ট্রোল করতে, এটা কিন্তু মাইটোসিস পদ্ধতিতে আর পদ্ধতি সাহায্য করে। পদ্ধতিটা কি না, অংশ বা অঙ্গ কেটে গেলে অংশ বা অঙ্গের পুনরায় সৃষ্টিতে কি হয়, এটা আমরা তারা মাছের ক্ষেত্রে দেখতে পাই। তারা মাছের মাছবার মতো কিছু কিছু কেটে যায়, সেই কাটা অংশে ওকে মৌমিতা, ঠিক আছে বাবা, ঠিক আছে, ভালো করেছো, ঠিক আছে। সুস্মিতা শুরু করো, শুরু করো। স্যার কম্পিটিটিভ শ্রেণীকক্ষে ওকে ওকে। স্টুডেন্ট পরিচয় ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি পড়িয়েছি তাই আগের দিন ক্লাসে কি পড়িয়েছি, স্নায়ুতন্ত্র তাই তো নিয়ে পাওয়া তো বাড়িতে লিখতে পারবে, সবাই লিখতে পারছে, সবাই বাড়িতে লিখতে পারছে, তাই লিখতে তার কাজ করতে পারবে বলে ভালো তাহলে আমাদের শরীরের মধ্যে একটি দীর্ঘতম কোষ, এটা একটা ইলেকট্রিক কাজ বলতে পারে। সেই দীর্ঘতম কোষটির নাম মনে করো আগের দিন ক্লাসে আমি বলেছিলাম বসে, তাহলে সেই দীর্ঘতম কোষটির নাম কি আমরা জানি? আজকে আমাদের টপিক হলো কেন আমরা ইলেকট্রিক আমরা জেনেছি ইলেকট্রিক তড়িৎ পরিবর্তন আমাদের শরীরে স্নায়ু যেটি
ইলেকট্রিক আবশ্যক এখন প্রথম থেকে দেখব তোমাদের দুই অংশ একটা প্রশ্ন আর একটা প্রবর্তন প্রথম থেকে প্রশ্ন প্রবর্তনকে কেমন তোমরা সবাই এখন শুনো প্রত্যেকের খাতা আলাদা করে দেখবো শুধু সবাই means দেখতে পাচ্ছ আমি জানি যাচ্ছি তোমরা সবাই আমার দেখতে একদম সুন্দর করে প্রত্যেকে আমরা সবাই সবাই বেশ সুন্দর সবাই দেখেছি তাই দেখো ওই তারের মতো একটা অংশ তারার মতো অংশ আরেকটা নাম হলো সাইড গঠনে একটা কি কি অংশ দেখো তরল পদার্থ যেহেতু সাইটোপ্লাজম যেহেতু হচ্ছে দেখো একটা বিশেষ বড় গোলাকার মতো অংশ আছে সবাই দেখতে পাচ্ছ একে বলছি গ্যাস দেখো প্রত্যেকটি নিউক্লিয়ে একটা গ্যাস এখন এই নিউক্লিয়াসের মধ্যে ছোট ছোট নানা অংশ আছে দেখতে পাচ্ছ সবাই এই যে নানা অংশগুলো এটাই হচ্ছে ডিজেল না ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সবাই খাবো এই ডিজেলটা একটু পরে প্রোটিন সংশ্লেষ আমাদের প্রশ্নের মধ্যে যে তরল পদার্থ থেকে ব্যাকরণ কি বলছি ভেরি নিউরোপ্লাজম তুমি বলো তো নিউরোপ্লাজমের মধ্যে যে নানা অংশ ভেরি বুঝবো হচ্ছে একটা নিজের তুমি বলো নিজের ভেরি বুঝবো প্রোটিন এবং এই ডেটা থেকে দেখো আর কতগুলো শাখা প্রশাখা বেরিয়েছে একে বলছি আমরা রাইট তোমাদের প্রচুর তাই ডেন্ড্রনের কাজ ডেন্ড্রন কি করে পূর্ববর্তী থেকে স্নায়ুতে মানে এই কোষের মধ্যে প্রেরণ করে এখন এই যে কোষ দেব কোষ দেব থেকে আর কতগুলো দেখো শাখা প্রশাখা নিজের একটা প্রবর্তন বেরিয়েছে সবাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার অপশন এবং নিজের যে একসঙ্গ সৃষ্টি হয়েছে তাকে বলছি ওকে সুস্মিতা ঠিক আছে ভালো পড়িয়েছে ওকে অনিরুদ্ধ দেবনাথ রেডি থাকবে প্রিয়া সাহা অনিরুদ্ধ দেখা যাচ্ছে হ্যাঁ শুরু করো গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা যদি আজকে আমরা বুঝে যাই তাহলে এই চ্যাপ্টারের নেক্সট যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর ইজিলি বুঝতে পারবো আজকে আমরা দেখবো যে ডিএনএ জিন এবং ক্রোমোজোম এদের সম্পর্ক কি এবং এরা কিরকম দেখতে হয় চলো একটা ছবির মাধ্যমে আমরা দেখে নিই যে এদের গঠন এবং এদের মধ্যে আন্তঃসম্পর্ক কি আছে দেখো আমি একটা কোষের সাধারণ ছবি আঁকছি আমাদের জানতে হবে যে এই ক্রোমোজোম কোথায় থাকে কোষ যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্ববৃহৎ অঙ্গাণু নিউক্লিয়াস যার মধ্যে থাকে হচ্ছে ক্রোমাটিন জালিকা এরপর আমরা দেখতেছি ক্রোমাটিন জালিকা এবার দেখো এই ক্রোমাটিন জালিকা কিভাবে ক্রোমোজোমে রূপান্তরিত হয় আমি একটা চাপ বানাচ্ছি
শুরুতে আমরা ডিএনএ গঠনটা দেখবো যে ডিএনএ কিরকম দেখতে। দেখতে পাচ্ছ একটি দ্বিতন্ত্রী গঠন, যেটার মধ্যে ছোট 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 পয়েন্ট রয়েছে, এইগুলোকে আমরা বলি নিউক্লিওটাইড। এগুলোর বিশদ স্ট্রাকচার আমরা পরে বিশদ আলোচনা করবো, আগে আমরা সম্পর্কগুলো দেখে নিই। দেখো এই ডিএনএ যখন পেঁচাতে আরম্ভ করে এই পরের লেভেলে নিউক্লিওজোম বলে একটা গঠন তৈরি করে, এটা আমরা দেখবো কিরকম দেখতে হয়। আমার নামটা লিখে নিন, সবাই দেখতে পাচ্ছ তো? দেখো মিলের বল যেরকম গোল গোল হয়, সেরকম গোল গোল কিছু গঠন রাখলাম, যেগুলোকে বলে হচ্ছে হিস্টোন অক্টাগন। এই যে ডিএনএ আমি এঁকেছি, এই ডিএনএ এই গোল বলের মতো গঠনের মধ্যে 1/3 তারে মানে ভগ্নাংশে প্যাঁচানো কিরকম হয় আমরা শুধু দেখে নিই। দেখলাম। এরপরে এই যে আমরা দেখছি যে নিউক্লিওজোমের স্ট্রাকচার, এই নিউক্লিওজোমের স্ট্রাকচার একটা আরেকটা প্যাচের অংশ তৈরি করবে, যেটাকে আমরা বলবো সোলেনয়েড স্ট্রাকচার। তো দেখো সোলেনয়েড স্ট্রাকচার কিরকম দেখতে হয়। দেখতে পাচ্ছ, এর নাম দেবো আমরা সোলেনয়েড স্ট্রাকচার। এরপরে এই সোলেনয়েড স্ট্রাকচার পরের স্টেপে আবার গেছে, যেটাকে আমরা বলবো স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, দেখো সবাই এই যে তোমরা রিজিয়ন দেখছো, এটাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ড প্রোটিন, যা কি করে এই সোলেনয়েড স্ট্রাকচারকে আরো স্ট্রং করে এবং আরো প্যাচেদের ভাগ করে। তার নাম দেবো আমরা স্ক্যাফোল্ড স্ট্রাকচার। ঠিক আছে, এরপরে দেখো এরপরে যে স্ট্রাকচারটা আমরা আঁকবো সেটাকে আমরা বলবো ক্রোমাটিক স্ট্রাকচার। দেখছো, এই যে আমরা দেখলাম এই দুটো দেখো স্ক্যাফোল্ড স্ট্রাকচার আর ক্রোমাটিক স্ট্রাকচার দুটোই এরকম বক্ররেখা রয়েছে, কিন্তু এর মধ্যে একটা বিশেষ ডিটেইলিং রয়েছে। সেই ডিটেইলিংটা দেখো, এই যে আমরা স্ক্যাফোল্ড স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচার গুলো এর মধ্যে আরো প্যাচাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে জায়গা নেই, আমি পরের স্ট্রাকচারটা আমি উপরে আসছি। Okay, এরপরে আমাদের অনিরুদ্ধ। ফাইনাল স্ট্রাকচার, যেটাকে আমরা অনিরুদ্ধ। ক্রোমোজোম বলতে পারি, যেটা আমরা প্রফেসি তৈরি আমাদের পরের টপিকে রয়েছে কোন সেখানে আমরা দেখবো যে ক্রোমোজোম অনিরুদ্ধ, শুনতে পাচ্ছ? এই স্ট্রাকচারটা। হ্যাঁ, হয়ে গেছে তোমার। আচ্ছা, তুমি এটা কাজ করো, তুমি হচ্ছে কি যে টপিকটা করছো না, একটা যাতে ছবি থাকে সেরকম ব্যবস্থা করো, তাহলে তোমার ছবি আঁকতেই হচ্ছে কি সময় চলে যায়। মানে এমন একটা টপিক বা এমন একটা জিনিস তুমি পড়াও যাতে একটাই ছবি থাকবে এবং তাতে লেকচারও থাকে, আর নাহলে জিনিসটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। হুম, ঠিক আছে, চলো নেক্সট। এবারে আমরা ডেকে নেবো প্রিয়া সাহাকে। রেডি থাকবে পদ্মা গড়াই। স্যার ক্যামেরাটা ঠিক আছে? হ্যাঁ, শুরু করো। ছাত্রছাত্রীরা আশা করছি তোমার সাথে ভালো আছে। কেন বুঝতে পারছি? আচ্ছা, আমি তো প্রত্যেকেই জানি কালে কিন্তু বিভিন্ন গ্যাসের সমস্যা হচ্ছে, তাই তো? তাহলে বলতে গ্যাসের সমস্যা অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড সব ঠিক হচ্ছে, বেরি বেশি কপিয়ে করলে একদম একদম ঠিক হচ্ছে। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি থাকে, তাই তো? 77.7%।
ঠিক। এবার এই যে নাইট্রোজেন গ্যাস কিন্তু জীবগুলির জন্য খুব প্রয়োজনীয়, কারণ কোষের যে কাজও প্রোটোপ্লাজম কাজে লাগে নাইট্রোজেন গ্যাস। কিন্তু মজার বিষয় কি জানো, এই নাইট্রোজেন গ্যাস কিন্তু উদ্ভিদ বা প্রাণী কেউই সরাসরি বায়ু থেকে গ্রহণ করতে পারে না। তাহলে ভাবছো উদ্ভিদরা কিভাবে নাইট্রোজেন চাহিদা পূরণ করছে? আজকে আমরা এই বিষয় সম্পর্কে জানবো। তাহলে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন গ্যাস আছে, সেই নাইট্রোজেন গ্যাস বিভিন্ন চক্রাকার পদ্ধতিতে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে তা বায়ুমণ্ডলে পেয়ে যায়। এই যে চক্রাকার পদ্ধতিটি, এই পদ্ধতিকেই বলা হয় নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্রের কিন্তু চারটি সম্পন্ন হয়। প্রথমে কি হয় যে বায়ুমণ্ডলে মাটিতে মিশে, কিভাবে মিশে? মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে, যেমন অস্ট্রেলিয়ান, অ্যাস্ট্রোব্যাক্টার, রাইজোবিয়াম। এরা কি করে? এদের মধ্যে নাইট্রোজেনের নামক একটি বিশেষ উৎসেচক, যার মাধ্যমে এরা বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস সরাসরি শোষণ করে এবং মাটিতে নাইট্রেট যৌগরূপে স্থিতিগত করে। এই পদ্ধতিটিকে বলা হয় নাইট্রোজেনের স্থিতিগত। বায়ুমণ্ডলে নাইট্রোজেন যৌগকে মাটিতে স্থিতিকরণ হচ্ছে। এবার এই যে মাটিতে নাইট্রোজেনের যৌগটা হচ্ছে, কি করছে? তার মূলত করে এই নাইট্রোজেন গ্যাসকে শোষণ করছে নাইট্রোজেন যৌগকে এবং নিজেদের দেহে তৈরিটাকে ব্যবহার করছে। এবং প্রাণীগুলি কি করছে? প্রাণীগুলি সমস্ত জীবকে খাদ্য হিসেবে গ্রহণ করছে এবং নিজেদের দেহে প্রোটোপ্লাজম তৈরিটাকে ব্যবহার করছে, অর্থাৎ নিজেদের দেহে নাইট্রোজেনের চাহিদা সম্পূর্ণ করছে। এবার উদ্ভিদের মৃত্যু হচ্ছে এবং মৃত্যুর পর সেই মৃতদেহ কোষের যে মিশছে পাতা। এবার মাটিতে কিছু কিছু থাকে বিয়োজন থাকে। সেই বিয়োজন করে কি করে? এই সবুজ উদ্ভিদ এবং প্রাণীদের বিয়োজন থেকে মৃতদেহ প্রকৃতি থেকে সেই ভেঙে কাউকে রূপান্তরিত করে এবং মাটিতে মিশে। এই যে মৃত্যুদেহ থেকে এমন তৈরির পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হলো অ্যামিডিফিকেশন। ব্যাকটেরিয়াস মাইকোয়েলিস ব্যাকটেরিয়া এই পদ্ধতিটিকে করে থাকে। ঠিক আছে। এবার এই যে যারা কি করে, এই অ্যামিডিফিকে নাইট্রেটে রূপান্তরিত করে এবং কিছু ব্যাকটেরিয়া এই নাইট্রেটকে নাইট্রেট মডেলে পরিণত করে। এই যে অ্যামোনিয়াতে নাইট্রেটে পরিণত হলো আবার নাইট্রেট থেকে না, এই পদ্ধতিটিকে বলা হয় নাইট্রিফিকেশন। এবার নাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া খোঁজ করা। নাইট্রেটে রূপান্তরিত করা হলো নাইট্রিক, আপনি নাইট্রেট থেকে নাইট্রেটে রূপান্তরিত করা হলো। এই যে নাইট্রেট, এই নাইট্রেট হবে সব থেকে স্থিতিশীল যৌগ, যাকে মাটিতে থেকে এবং মাটি থেকে সরাসরি সমুদ্রে নাইট্রোজেন এই নাইট্রেটটাকে শোষণ করতে পারে। এই নাইট্রেট তবে কিছু ব্যাকটেরিয়া থাকে তাদের হিসেবে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, তারা কি করে? নাইট্রেটকে সরাসরি বায়ুমণ্ডলে নাইট্রোজেন মুক্ত করে দেয়। তাহলে পরে এই পদ্ধতিটা মাটির নাইট্রেট লবণকে বায়ুমণ্ডলে মুক্ত করে দেওয়া পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন এটা কিছু কিছু ব্যাকটেরিয়া যেমন ব্যাকটেরিয়াল সরি পদ্ধতিটিকে সাহায্য করে। এই ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাকটেরিয়া। তারা কি করে? মাটির নাইট্রোজেনকে মাটির নাইট্রেট যখনকে বায়ুমণ্ডলে মুক্ত করে দেয়, ফলে কি হচ্ছে? তাহলে মাটির উৎপাদনটা হ্রাস পাচ্ছে এবং মাটির উৎপাদনটা হ্রাস পাওয়ার ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন হচ্ছে। তাহলে এতে বায়ুমণ্ডলে যখনই চাচ্ছে একটু হলে নাইট্রোজেন স্থিতিকরণ তাহলে বলিত সবুজ শিবভূমির বেশি করলে মাটির উন্নয়নটা কেমন হতে পারবে? বলো, একদম ঠিক বলেছে। কষ্ট কিন্তু যে শিবভূমির উদ্ভিদের মূলে থাকে নাইট্রোজেন নামক ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার কোষে থাকে নাইট্রোজেন
সিরিজ পাবো, খুব ছোট চ্যাপ্টার সরাসরি ধর্মগুলির ছাত্রছাত্রীদের সংগ্রহ করে মাতৃত্বের একটা প্রবন্ধে সিদ্ধ করতে এবং মাতৃত্ব বিভাগটা বেশ। তাহলে আজকে এই চিকিৎসকের ওকে প্রিয়া, ঠিকই আছে, ভালোই পড়িয়েছো। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে। পদ্মা শুরু করে রেডি থাকবে ঋতুপর্ণা। দেখা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো। গুড মর্নিং, আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা, তোমরা লক্ষ্য করবে তোমরা খেলতে গিয়ে যদি পড়ে যাও, তোমাদের হাতে পায়ে যদি সামান্য চোট লাগে বা কোথাও সামান্য কেটে গেলে সেটা কিছুদিন পর আপনি আপনি ঠিক করে দেবে। আচ্ছা, তোমরা বলতে পারবে এই চোট আমাদের সঙ্গে কিভাবে শরীর হলো? হ্যাঁ, ঠিক বলেছো, কোষ বিভাজনের মাধ্যমে। সেই ক্ষতিগ্রস্ত স্থানে কোষ বিভাগ দিতে হয় এবং সেই ক্ষতস্থান পূরণ করতে হয়। কিন্তু এই যে ক্ষতস্থান, এটা পূরণের জন্য সময় লাগে। এই যে সময়, সেটা লাগবে তার জানার জন্য আমার কোষের জীবন চক্র অর্থাৎ কোষ চক্র সম্বন্ধে জানতে হবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কোষ চক্র। একটি কোষ চক্রে প্রধান দুটি ঘটনা ঘটে, একটি হলো কোষের বৃদ্ধি এবং আরেকটি হলো কোষের বিভাজন। আমরা যদি কোষের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখবো, একটি কোষ সংকুচিত করে নিজেকে আকার আয়তনে বড় করে, অর্থাৎ তার বৃদ্ধি ঘটে। তারপর সে কোষটি কি করবে, নিজেকে বিভাজন করবে, অর্থাৎ বিভাজিত হয়ে দুটি বা দুইয়ের বেশি কোষ উৎপন্ন করে। এই যে কোষগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই কোষগুলি কি আকার আয়তনে অনেকটাই ছোট, তাহলে এই কোষগুলি কি করবে, এই কোষগুলি নিজেদের বৃদ্ধি ঘটাবে। তারপর কি হবে, হ্যাঁ ঠিক বলেছ, বিভাজন করবে। তাহলে কোষের জীবন চক্রে এই যে কোষের বৃদ্ধি এবং বিভাজন কোষের যে চক্রাকার আবদ্ধ, এটাকেই আমরা বলছি কোষ চক্র। আমরা একটি চক্র এঁকে নিই, তোমরা পেন্সিল কম্পাস সুন্দরভাবে এই চক্রটা আঁকবে। একটি কোষ চক্র পদ্ম দুটি ধাপে দুটি পর্যায়ে বিভক্ত। তার জন্য আমরা দুটি ধাপ এঁকে নেব, একটি বড় ধাপ আর একটি ছোট ধাপ। এই যে বড় ধাপটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোষে বৃদ্ধি ঘটে, তাই এই দশাকে আমরা বলছি বৃদ্ধি দশা, বা যাকে বলছি আমরা ইন্টারফেজ, বা এটি কিন্তু আমরা বলে থাকি প্রস্তুতি দশা। এখানে শুধুমাত্র না, তার সাথে কোষ বিভাজনের জন্য যে সমস্ত উপাদানগুলি প্রয়োজন সব তৈরি করে করবে এই ইন্টারফেজ। এবং এই যে ছোট ধাপটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোষের বিভাজন ঘটে, তাই এটি আমরা বলছি বিভাজন দশা, বা এটি আমরা বলে থাকি মাইটোসিস। কি বললাম? হ্যাঁ ঠিক বলেছো, মাইটোসিস। আমরা যদি কোষের ক্ষেত্রে দেখি তাহলে এই দুটি কোষ কোন কোষে কোষে বিভাজিত হবে? হ্যাঁ ঠিক বলেছো, মাইটোসিস। একটি কোষ তৈরি হল, এই কোষটি যখন আবার নিজেকে বিভাজন করবে তার জন্য তাকে একটু পথে অতিক্রম করতে কোষ চক্র। মানুষের কোষের ক্ষেত্রে কোষ চক্র সম্পন্ন হতে সময় লাগে 24 ঘন্টা। তার মধ্যে 23 ঘন্টা সময় সে অতিবাহিত করে এই যে ইন্টারফেজ বা প্রস্তুতি দশা, এবং বাকি 1 ঘন্টা সময় সে অতিবাহিত করে এই মাইগ্রেটিং ফেজ। এবং এই যে এটা কিন্তু প্রতি জীবের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। এই যে কোষ চক্র সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী একজন হলেন বিজ্ঞানী। ওকে পদ্মা, ঠিক আছে, ঠিকই আছে। চলো নেক্সট, এবারে আমরা ডেকে নেবো ঋতুপর্ণা দাস অধিকারী। রেডি থাকবে মৌসুমী চক্রবর্তী মিদ্যা। গুড আফটারনুন স্টুডেন্ট, সবাই ভালো আছেন তো? চলো আজকের ক্লাস শুরু করা যাক। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তারিখ কত? আজকে জুলাইয়ের 7 তারিখ। আচ্ছা, তোমাদের ক্লাস লাইফ সায়েন্স ক্লাস চলছে, তাই তো? আজকে আমরা করবো তোমাদের বইয়ের তৃতীয় বংশগতি এবং কয়েকটি সাধারণ রোগ। তো এই চ্যাপ্টারে একটি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হচ্ছে মেন্ডেলের একসঙ্গ জন্মের পরীক্ষা। তাহলে আজকে আমরা কি করছি না, মেন্ডেলের একসঙ্গ জন্মের পরীক্ষা। তো তোমরা সাধারণত জানবো যে আমরা বংশগতি বিদ্যার জন্ম কাকে বলে থাকি? হ্যাঁ, বিজ্ঞানী
জৈব গ্রহণ মেন্ডেলকে আমরা বংশগতি বিদ্যা গ্রহণ বলে থাকি। তো এখন অনিমা তুমি বলো যে একসঙ্গত জন্ম কাকে বলে? হ্যাঁ, একদম সঠিক বলেছো। যখন আমরা একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি দুটি জীবের মধ্যে সংকরণ ঘটাবো, তখন তাকে একসঙ্গত জন্মের পরীক্ষা বলবো। তো এই একসঙ্গত জন্মের পরীক্ষাটি বিজ্ঞানী মেন্ডেল করেছিলেন অবভিয়াসলি মোটর গাছের উপর, এবং মোটর গাছের যে বৈশিষ্ট্যটি নিয়েছিলেন সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য, মোটর গাছের যে উচ্চতা বা কাণ্ডের দৈর্ঘ্য। এই কাণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা এটা হচ্ছে দুই রকম, ঠিক না? লম্বা, আরেকটি হচ্ছে বেটে। মানে লম্বা মানে হচ্ছে টপ, আর বেটে ব্রড, যে ইংলিশে বলছে। তো এই লম্বা আর বেটে যে বৈশিষ্ট্য দুটি, এই দুটি বৈশিষ্ট্য হচ্ছে ফেনোটাইপ বৈশিষ্ট্য। আর এদের যে জিনোটাইপ থেকে কি না, এদের জিনোটাইপ নিয়েছেন ক্যাপিটাল, লম্বার উদ্ভিদের ক্ষেত্রে নিয়েছেন ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, আর স্মল উদ্ভিদের মানে বেটে উদ্ভিদের ক্ষেত্রে নিয়েছিলেন স্মল টি স্মল টি। এই দুটি উদ্ভিদ তিনি পিতৃমাতৃ জন্ম হিসেবে নিয়েছেন, যেটাকে ইংলিশে বলছে প্যারেন্টাল জন্ম, আর শর্টে আমরা কি বলবো, পি জন্ম। তো এই যে দুটো উদ্ভিদ তিনি প্যারেন্টাল জেনারেশনে নিয়েছেন, এই দুটি উদ্ভিদ কিন্তু ছিল বিশুদ্ধ প্রকৃতির উদ্ভিদ। শুধু এই দুটি নয়, মানে অনেকগুলি উদ্ভিদ নিয়ে তিনি কাজ করেছেন, আমরা এখানে একটা করে দেখছি। তো বিশুদ্ধ প্রকৃতির উদ্ভিদ, বিশুদ্ধ প্রকৃতির উদ্ভিদ মানে আমরা এই উদ্ভিদগুলো যতবার সেলফিং বা শর্করার জন্য ঘটাবো, ততবার কিন্তু আমরা এই ফেনোটাইপ এবং এই জিনোটাইপ যুক্ত উদ্ভিদ আমরা পাবো। তো যতগুলো তিনি উদ্ভিদ নিয়েছিলেন সবগুলো কি ছিল, বিশুদ্ধ প্রকৃতির উদ্ভিদ। এখন আমরা উদ্ভিদগুলো নিয়ে নিয়েছি, এবার তার সংকরণ হবে না। সংকরণ ঘটাতে গেলে আমাদের কি দরকার বলো? একদম সঠিক বলেছো, গ্যামেট দরকার। তো এখান থেকে দেখো আমরা কি কি গ্যামেট পাচ্ছি। না, এখান থেকে আমরা পাচ্ছি দেখো ক্যাপিটাল টি একটি গ্যামেট, আর একটা পাচ্ছি দেখো আরেকটি ক্যাপিটাল টি। তো আমরা এখান থেকে দুটো গ্যামেট পাবো। তোমরা জানো যে মোটর গাছ কি জিব্রাইট প্রকৃতির উদ্ভিদ, তাই তো? তো এবার তার যে গ্যামেট গুলো তৈরি হবে, সেগুলো কি হ্যাপ্লয়েড হয়ে যাবে, মানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাবে। এটা তুমি মেয়োসিসে পড়েছো। তো মেল থেকে এন্ড হয়ে যাবে। ওকে ঋতুপর্ণা, হ্যাঁ স্যার। ঠিক আছে, অনেকটাই বেটার হয়েছে আগে থেকে। ঠিক আছে, স্যার একটু পুরোটা পড়াতে দিন না। অনেক ওজন আছে না বাবা, সমস্যা আছে। ঠিক আছে, মৌসুমী চক্রবর্তী বিদ্যা শুরু করো, রেডি থাকবে সুপ্রিয়া। মৌসুমী কোথায় গেল? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু করো শুরু করো। ওকে স্যার, এটাকে কি আমি একটা আদর্শ ক্লাসরুম মনে করতে পারি? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং স্টুডেন্ট, সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো তোমাদের কালকে যে টপিকটা পড়ে আসতে বলেছিলাম, সেটা কি একটু পড়া হয়েছে? হ্যাঁ, কোন টপিকটা পড়ার কথা বলেছিলাম বলো তো? আগের দিন আমরা কি পড়িয়েছি? কোষ বিভাজন, তাই তো? কোষ বিভাজনের কিছু ভাগটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো আমরা তোমাদেরকে কি বলেছিলাম আমি, যে মাইটোসিসটা একটু দেখে আসবো। কোষ বিভাজনের একটা ভাগ হচ্ছে মাইটোসিস। আমরা মাইটোসিসটা আজকে একটু আলোচনা করে দেখবো। ঠিক আছে, ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। সবাই চেষ্টা করবে ভালো করে বোঝা। বুঝতে না পারলে আমাকে অবশ্যই ইনফর্ম করবে। ঠিক আছে, আজকে আমাদের টপিক কি? মাইটোসিস, তাই তো? সবাই খাতা খুলেছ? পেন্সিল না পারো পেন দিয়ে পারো, যাদের কাছে পেন্সিল নেই তারা পেন দিয়েই আঁকবে, কিন্তু সুন্দর করে ছবিটা আঁকবে। দেখো মাইটোসিসটা কি, প্রথমে আমরা জেনে নিই। মাইটোসিসটা একটা পরোক্ষ বিভাজন, ঠিক আছে, যেখানে মাতৃকোষের সমসংখ্যক সমাকৃতি সমগুণ সম্পূর্ণ ক্রোমোজোম অপত্যয় আমরা দেখতে পাই, তাই তো? মাইটোসিসটার পদ্ধতি কটি? মাইটোসিসটা দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়। আচ্ছা, সবাই আগে দেখে নাও। মনে করো এটা একটা কোষ। কোষের মধ্যে কি কি থাকে? কোষের মধ্যে থাকছে হচ্ছে নিউক্লিয়াস এবং নিউক্লিওজালিকা, তাই তো? এইবার আমাদের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি 2n = 4। 2n = 4 ধরে নিলাম। এবার মাইটোসিসটা যখন আমরা আলোচনা করবো, তখন দেখবো মাইটোসিসটা কটা পদ্ধতিতে হচ্ছে? দুটো পদ্ধতিতে হচ্ছে। কি কি?
মাইটোসিসটা হলো একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস, তাই তো? তো ক্যারিওকাইনেসিস যখন আমরা দেখবো তখন দেখবো কটা দশায় বিভক্ত আছে? 4টি। ভেরি গুড, এই তো বাড়িতে পড়েছো নিশ্চয়ই, নাহলে এত সুন্দর উত্তর দিতে পারতে? বলো। আচ্ছা, কি কি দশা আছে 4টে? একটা আছে প্রোফেজ, তারপর মেটাফেজ, ভেরি গুড, তারপর অ্যানাফেজ, তাই তো? হ্যাঁ, এই তো সুন্দর, অ্যানাফেজ, আর লাস্টে কি আছে? টেলোফেজ। এই তো, তোমরা তো অনেকটাই এগিয়ে গিয়েছো। এইবার আমাদেরকে এই প্রত্যেকটা ফেজ কিন্তু বুঝতে হবে। ভালো করে যদি না বুঝি আমরা কিন্তু এই যে বিভাজনটা আমরা একদমই বুঝতে পারবো না। আচ্ছা, প্রথমেই আমাদের দেখতে হবে কি ক্যারিও। ক্যারিও মানে কি? ক্যারিও মানে হলো নিউক্লিয়াস। তো ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনের সময় আমরা দেখবো 4টে এই দশা। তো সবার প্রথমে যখন এই কোষটি কিসে প্রবেশ করছে? প্রোফেজ দশায় প্রবেশ করছে। প্রোফেজ দশায় প্রবেশ করলে কি হচ্ছে? প্রথমেই দেখো কোষে জলের বিয়োজন ঘটছে। জলের বিয়োজন ঘটার ফলে কি হচ্ছে? এই যে যে ক্রোমোজোম গুলো রয়েছে, ক্রোমোজোম গুলো কি হচ্ছে? প্রথমে মোটা এবং ছোট আকৃতির হয়ে আসছে। ছোট আকৃতির হওয়ার ফলে কি হচ্ছে? সেগুলো মোটা হয়ে যাচ্ছে এবং শেষের দিকে কি হচ্ছে? বেম গঠন করতে শুরু করেছে। এই যে প্রোফেজ দশার শেষের দিকে আমরা কি দেখবো? নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণই অবলুপ্তি ঘটে যাচ্ছে। তো আমরা প্রোফেজ দশাটা দেখলাম, এরপর কি দেখবো? মেটাফেজ দশা। এই যে যে বেম দশা, বেম গঠন করতে শুরু করেছিল, এই বেমটা কি করবে? দুই প্রান্তের দিকে পৌঁছে যাবে। ঠিক আছে, কোষের দুই প্রান্তের দিকে পৌঁছে যাবে। দেখো এই যে দুই প্রান্তের দিকে পৌঁছে যাবে এবং এই যে ক্রোমোজোম গুলো রয়েছে সেই ক্রোমোজোম কিন্তু মাঝ বরাবর সুন্দর করে সুসজ্জিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিষুব অঞ্চল বরাবর এই যে ক্রোমোজোম গুলো মাঝ বরাবর সুন্দর করে সুসজ্জিত হয়ে যাচ্ছে। এটা কি ফেজ বললাম? মেটাফেজ। সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা কোন ফেজ দেখবো? তাহলে মেটাফেজ আমরা কি দেখছি? ক্রোমোজোম গুলো মাঝ বরাবর সুন্দর করে সুসজ্জিত হয়ে আছে। তারপরে কি দেখছি? এই যে যে মেটাফেজের পরে চলে যাচ্ছে কোথায়? অ্যানাফেজ দশায়। এবং অ্যানাফেজ দশাতে কি হচ্ছে? এই যে যে বেম গুলো সংকোচন হতে শুরু করেছে। এইবার দেখো বেমের যখন সংকোচন হবে তখন কি হবে? বেমের সংকোচন হলে দুটো ক্রোমাটিডের মধ্যে টান করবে এবং টান করার ফলে কি হচ্ছে? ক্রোমাটিড গুলো মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার বরাবর কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেল। ওকে, এইবার যখন বিষুবাঞ্চল সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে গেল তখন বিষুবাঞ্চল বরাবর কিন্তু স্টেম বডি গঠন হতে শুরু করবে। এই স্টেম বডি গঠন হওয়ার ফলে কি হবে? ক্রোমোজোম গুলোকে আরো একদম শেষ প্রান্তের দিকে সরিয়ে দেবে, শেষ প্রান্তের দিকে ঠেলে দেবে। এরপরে কি আসবে? আমাদের টেলোফেজ। যেহেতু শেষ প্রান্তের দিকে ঠেলে দিয়েছে ক্রোমোজোম গুলোকে, তো টেলোফেজ ভাষায় আমরা কি দেখবো? ক্রোমোজোম গুলো একদম শেষ প্রান্তের দিকে পৌঁছে গেছে। ওকে মৌসুমি, ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে গুড, ভালোই পড়িয়ে পড়াচ্ছ, ঠিকই আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। সুপ্রিয়া রেডি থাকবে, স্বাগতা। সুপ্রিয়া সিট, হ্যাঁ স্যার, শুরু করো, দেখা যাচ্ছে। শুরু করো। স্টুডেন্ট পড়াশোনা কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আজকে গণতারি বলবো। আচ্ছা, আগের দিন ক্যাম্পাস নলেজে কি পড়েছিলাম কেউ বলতে পারবেন? হ্যাঁ, কিছু বানাও। ঠিক বলেছি, খুব জবস্থাপকে দিয়েছিলাম। আজকে যেটা পড়াবো সেটা প্রাণী জগতের একটা বিশেষ প্রাণী সম্পর্কে পড়াবো। তার আগে প্রাণী জগৎ সম্পর্কে আমরা জেনে নিই। হ্যাঁ, প্রাণী জগৎ, প্রাণী জগৎকে আমরা প্রতিনিধি লাভ করি হচ্ছে খুশিদারি, খুশিদারি হচ্ছে উপভোগ। আমাদের যে জীবের প্রথম যে সৃষ্টি হয়েছিল এই এককোষী প্রাণী, এই এককোষী প্রাণীর কেউ উদাহরণ দিতে পারবেন? প্রতি রকমের প্রাণী নাম কি বলতে? হ্যাঁ, এই উদাহরণ যেটা হবে আমাদের এককোষী প্রাণী যে হয়
দুটি ভাগে ভাগ করবো। একটা হচ্ছে পরাগমণ্ডল, পরাগমণ্ডল কোষগুলি রয়েছে বা পরাগমণ্ডলের উপর কোষগুলি, এই পরাগমণ্ডলে গঠিত হয়নি, এটা হচ্ছে হয়নি, যেটা হচ্ছে প্যারাগোনা। আর যাদের পরাগমণ্ডল রয়েছে এটা হচ্ছে ইন্দ্রাণু। ঠিক আছে, ইন্দ্রাণু। সবাই দেখতে পাচ্ছ? পিছনে রয়েছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইভাবে সবাই সবাই পেল পরে তোমার পড়াশোনায় আনবো। প্যারাগোনা একমাত্র পর্ব হচ্ছে পর্ব পলিফেরা। দুটি ভাগে ভাগ করবো। একটা হচ্ছে দীর্ঘবাস্তিক প্রাণী, যাদের বিস্তর থাকে, দীর্ঘবাস্তিক প্রাণী। একটা হচ্ছে তীব্রবাস্তিক, এই তীব্রবাস্তিক প্রাণী, দীর্ঘবাস্তিক প্রাণী হচ্ছে নিরাজরা, আর তীব্রবাস্তিক প্রাণীকে আমরা তিন ভাগে ভাগ। তার উপস্থিতি হচ্ছে শিরোমের প্রতিভাগের মতো তিন জীব, একটা হচ্ছে হচ্ছে পর্ব প্রান্তীয়, আর হচ্ছে শিরোচিল। শিরোচিলের তারা জানো মানে যেটা আমাদের বন্ধুদের আসলে চিনবে, আর হচ্ছে ইউসিলোমেনা প্রাণী। ইউসিলোমেনা প্রাণীটা হবে অ্যান্টিলিয়া পর্ব থেকে পর্বকর্ণা পর্যন্ত হচ্ছে ইউসিলোমেনা প্রোটিন সিরম উপস্থিত থাকে, যাদের হচ্ছে প্রকৃত সিরম মেসোডান্টিক পর্ব হয়, তাদেরকে বলবো প্রকৃত সিরমযুক্ত প্রাণী। আমরা আজকে এই প্যারাগোনা পলিফেরা পর্ব প্রাণী সম্পর্কে আমরা জানি। এটা মুক্তি বাংলা সভা খোলা হয়েছে। পর্ব পলিফেরা সম্পর্কে আজকে জানি। এই পলিফেরা এরকম নাম করা হয়েছে কেন বলো দেখতে? এটা একটা ল্যাটিন শব্দ, হচ্ছে এর থেকে আমরা কি সংজ্ঞায় আসতে পারি? যে প্রাণীর ঠিক বলেছ, যে প্রাণীগুলো অসংখ্য ছিদ্র, এটা আবশ্যক বলতে পারি যে বহুকোষী প্রাণী এবং অসংখ্য ছিদ্র ভালো লোকে জানেন না, কিন্তু সাইবন্ধ ছিদ্র রচনা হয়নি। আপনারা দেব মানুষের করে তারা এরকম প্রাণী একটা ছবি আনছি, দেখো কিরকম ধরে থাকে পলিফেরা বর্গের প্রাণীরা। পলিফেরা এটা হচ্ছে পলিফেরা বর্গের একটা প্রাণী। খাতায় উঠে হ্যান্ডিং দিলে নিচে হচ্ছে আইনা বের করবে। ঠিক আছে, এরকম কলোনি ধরা এটা এদের বিস্তর বিশিষ্ট হয় হচ্ছে বাইরের কোনো বলবো না, পিনাকোরাল আর ভিতরে সরকারকে বলবো কুয়াঙ্গুলা। কি বলবো? কুয়াঙ্গুলা। তোমরা লিখতে পারবে? দেখতে পাচ্ছ? বুঝতে না বললে আমাদের বিরকম বলবো। আর দেখতে অসংখ্য ছিদ্র, এটা অসংখ্য ছিদ্র আগে বলেছে। প্রথমে এদের বলা হয় অস্পিয়া। কি বলা হয়? অস্পিয়া। আর দেহের অগ্রভাগে একটা বড় ছিদ্র নেবে, তাকে আমরা কি বলবো? হ্যাঁ, ঠিক বলেছ, অস্পিয়া। বলে সবাই অস্পিয়া। এদের বৈশিষ্ট্য জানতে গেলে আমরা বৈশিষ্ট্য দেখতে গেলে প্রথমে যেটা আমরা দেখবো এদের বাসস্থান। এদের বাসস্থানও কেমন? কেমন? এরা বেশিরভাগই সামুদ্রিক। আর মুসলিম একটা প্রাণী কোন জেলার লোক আসলে এরা হচ্ছে সামনে এদের আমরা বলবো অপ্রতিসম দেহযুক্ত প্রাণী। তাই অপ্রতিসম দেখো এই প্রাণীকে আমরা ওকে সুপ্রিয়া, ঠিক আছে, ওকে স্বাগতা শুরু করো, রেডি থাকে শম্পা। না না ঠিক আছে।
স্যার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, মোবাইলটাকে একটু তুমি সোজা করে দাও, তো বেঁকে গেছে। ওকে, নাও ওকে। স্যার দেখা যাচ্ছে? গুড গুড গুড। গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আচ্ছা সায়ন, তুমি বলো তো, আগের দিন আমরা ক্লাসে কি আলোচনা করেছি? হ্যাঁ, একদম সঠিক। আগের দিন আমরা চলন কাকে বলে, চলন কত প্রকার ও কি কি, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। আচ্ছা মালা, তুমি বলো তো চলন কাকে বলে? হ্যাঁ, একদম সঠিক। চলন হলো নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার যে ঘটনা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা চলন বলবো। আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো উদ্ভিদের টপিক চলন। সকলে মিলে লিখবো আজকের পাঠ উদ্ভিদের টপিক চলন। তাহলে এই টপিক চলনটা কি? টপিক চলন হলো উদ্ভিদ অঙ্গ যখন কোনো উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গের চলন ঘটবে, তখন আমরা তাকে কি বলবো? না টপিক চলন বলবো। তাহলে টপিক চলনটা কি বলবো? টপিক চলন হলো উদ্ভিদ অঙ্গ যেমন মূল, কাণ্ড, পাতা ইত্যাদি যখন উদ্দীপকের গতিপথ অনুসারে এদের চলন ঘটবে, তখনই আমরা তাকে কি বলবো? না টপিক চলন বলবো। এই টপিক চলন একটা নির্দিষ্ট হরমোন নিয়ন্ত্রণ করে। তোমরা কি জানো সেই হরমোনটার নাম? আচ্ছা জেনে নাও, সেই হরমোনটার নাম হলো অক্সিন হরমোন। তাহলে টপিক চলন কে নিয়ন্ত্রণ করছে? টপিক চলন নিয়ন্ত্রণ করছে অক্সিন হরমোন। আচ্ছা, এখানে এই যে আমরা উদ্দীপক দিচ্ছি, এই উদ্দীপক সাধারণত তিন ধরনের হয়। এক হলো সূর্যালোক, দুই হলো জল, তিন হলো অধিকর্ষ বল। উদ্ভিদকে আমরা কোথায় দেখি? উদ্ভিদকে আমরা মাটিতে দেখি। এই মাটিতে কিন্তু দুই ধরনের উদ্দীপক আমরা দেখতে পাই। কি কি? না জল আর হচ্ছে অধিকর্ষ বল। আমরা জানি যে জল হলো উদ্ভিদের সবথেকে একটা গুরুত্বপূর্ণ উপাদান, যার সাহায্যে উদ্ভিদ কি হচ্ছে? পাতায় খাদ্য তৈরি করছে। আর এই যে অভিকর্ষ বল, অভিকর্ষ বলটা কি? অভিকর্ষ বল হলো এমন এক ধরনের বল, যার সাহায্যে পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে কি করে? না আকর্ষণ করে। উদ্ভিদ অঙ্গ মূল কি করছে? মাটির নিচে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। কেননা মূলের কাছে, মূলের কাজ হলো জল এবং জলের দ্রবীভূত যে সমস্ত খনিজ লবণ রয়েছে সেগুলোকে শোষণ করে রেখে থাকে পাতায় পাতা। কেন? পাতাতে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। এই মূল যখন জলের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তখন সেই ধরনের চলনকে আমরা কি বলবো? না পজিটিভ হাইড্রোট্রপিক চলন। হাইড্রো কথার অর্থ জল, আর যেহেতু জলের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ওই জন্য এই ধরনের চলনকে আমরা কি বলবো? পজিটিভ হাইড্রোট্রপিক চলন। সকলে মিলে দেখো একইরকম ভাবে মূল যখন অভিকর্ষ বলে দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তখন মূলের ক্ষেত্রে আমরা কেমন চলন দেখবো? না পজিটিভ জিওট্রপিক চলন। তাহলে লেখো পজিটিভ জিওট্রপিক চলন আমরা মূলের ক্ষেত্রে দেখতে পাবো। সূর্য কোথায় রয়েছে? সূর্য রয়েছে আকাশে। সূর্য আকাশে রয়েছে, আর মূল কোথায় রয়েছে? মূল হচ্ছে মাটির নিচে। অর্থাৎ সূর্যের আলো বিপরীত দিকে মূল বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কেমন চলন দেখবো? না নেগেটিভ ফটোট্রপিক চলন। তাহলে এক্ষেত্রে আমরা কেমন চলন দেখবো? না নেগেটিভ ফটোট্রপিক চলন আমরা আরেকটু দেখতে পাবো, মূলের ক্ষেত্রে দেখতে পাবো। যেহেতু সূর্যালোক কোথায় রয়েছে? না আকাশে, এবং মূল কোথায় রয়েছে? ঠিক তার বিপরীত দিকে। যেহেতু বিপরীত দিকে, ওই জন্য নেগেটিভ ফটোট্রপিক চলন আমরা মূলের ক্ষেত্রে দেখতে পাবো। এরপর হলো কাণ্ড। কাণ্ড কোথায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে? কাণ্ড মাটির উপরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই যে মাটির উপরে বৃদ্ধি হচ্ছে, কাণ্ড সূর্যের আলোর দিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। সূর্যের আলোর দিকে যেহেতু বাড়ছে, সুতরাং কাণ্ডের ক্ষেত্রে আমরা কেমন চলন দেখবো? না পজিটিভ ফটোট্রপিক চলন। তাহলে সকলে মনে দেখো পজিটিভ ফটোট্রপিক চলন আমরা কাণ্ডের ক্ষেত্রে দেখতে পাবো। কেননা যেহেতু সূর্যের আলো দিকে কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আচ্ছা, জল এবং অভিকর্ষ বল এই দুটো কোথায় রয়েছে? না মাটিতে রয়েছে, আর কাণ্ড মাটির উপরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বিপরীত দিকে বাড়ছে। যেহেতু বিপরীত দিকে বাড়ছে, তাহলে কেমন চলন হবে? নেগেটিভ চলন হবে।
অর্থাৎ নেগেটিভ হাইড্রোট্রপিক, নেগেটিভ জিওট্রপিক জন্য আমরা কার্ডের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে দেখো নেগেটিভ জিওট্রপিক এবং নেগেটিভ হাইড্রোট্রপিক জন্য আমরা কার্ডের ক্ষেত্রে দেখতে পাবো। তারপর থেকে আর কি কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ইত্যাদি সবই কাণ্ড থেকে উৎপন্ন হয়। আচ্ছা, পাতাতে একটা Okay, বিশেষ ধরনের স্বাগতা। ফল দেখতে পাওয়া যায়। হ্যাঁ স্যার, ঠিক আছে, ভালোই পড়াচ্ছ, ঠিক আছে। Good. পরে কি কিছু করতে হবে স্যার? না না, ঠিক আছে, ওকে। Okay, স্যার। শম্পা রেডি থাকবে, ওয়েন্তিকা। ব্যাস স্যার, দেখা যাচ্ছে হ্যাঁ, শুরু করো। এটা থেকে অবশ্যই শ্রেণীকক্ষ মুখ করতে পারি স্যার। ওকে ওকে। মর্নিং সময় আসলে তো হ্যাঁ আমি ভালো আচ্ছা তারিখটা তো কি? Yes. আচ্ছা, চোখের লম্বসের গঠন সবাই পড়েছি তো? বাহ। সেখানে আমরা কি কি কথা জানতে পেরেছি? রেটনার কথা জানতে পেরেছি, লেন্সের কথা জানতে পেরেছি, আইরিসের কথা জানতে পেরেছি। এই চোখের বিভিন্ন অংশের আমরা কাজ জানতে পেরেছি। এবার তোমরা বলো, আমাদের চারপাশের কিছুজন মানুষকে চশমা পড়তে, কেউ গোল চশমা পরে, কেউ বা কেউ চশমা পরে। তাদের এই প্রশ্ন করার কারণটা কি? হ্যাঁ রিয়া বলো। হ্যাঁ ঠিক বলেছ, তাদের চোখের সমস্যা আছে, ঠিক সেটা। তাছাড়াও তাদের কি হয়, চোখে বিভিন্ন রকমের ত্রুটি হয়। ঠিক? তাহলে এই যে ত্রুটি, এই ত্রুটি হয় কেন? বলো, ঠিক বলবে। বয়স বৃদ্ধির সাথে সাথে আর কে বলবে? তারা বলো। হ্যাঁ ঠিক বলবে যে বিভিন্ন রকমের বংশগত কারণে হতে পারে, এছাড়াও চোখে আঘাত লাগবে। তাহলে এই যে তাদের যে চোখের ত্রুটি, সেটা বিভিন্ন প্রকারে হতে পারে। আজকে আমাদের সবাই বলবো মানব চোখের ত্রুটি ও তার সমাধানের কথা। কিভাবে হয়? হ্যাঁ ঠিক আছে, ভালো বলেছো। তাহলে শোনে না, মানব চক্ষু ত্রুটি হয় যখন আমাদের চোখের উপযোজন ক্ষমতা হ্রাস পায়। তাহলে একটা কথা ভালো করে করো, আমি উপযোজন অর্থে ব্যবহার করবো। এই উপযোজন ক্ষমতার মানে কি? হ্যাঁ ঠিক বললে, কিন্তু একটু ভালোভাবে করলে বোঝা যায় যে যে স্বতঃস্ফূর্ত দ্রুত পদ্ধতিতে কোনো বস্তু দূরত্ব অনুযায়ী সিলিয়ারি পেশি, আগের দিন তোমাদের পড়িয়েছিলাম সিলিয়ারি পেশির কথা। সিলিয়ারি পেশির কাজ কি? হ্যাঁ ঠিক বলেছো, যে লেন্সকে ধরে রাখতে এবং লেন্সের দূরত্ব বজায় রাখতে সাহায্য করে। সেই সিলিয়ারি পেশি কি করছে না, লেন্সের পরিবর্তন করে ওই বস্তুকে সঠিক দর্শনে সহায়তা করছে। এই যে ক্ষমতা, তারপর হচ্ছে উপযোজন ক্ষমতা। একটু আমি সহজভাবে যদি বলি, তাহলে বলতে পারবো যে কাছের বা দূরের বস্তুকে দেখার জন্য লেন্সের যে পরিবর্তন, সেই পরিবর্তন করার ক্ষমতাকেই বলছে উপযোজন ক্ষমতা। চোখের বিভিন্ন রকমের ত্রুটি হতে পারে, তাদের মধ্যে নায়ক। এই নায়কগুলোকে আরেকটা নিতে দেখা যায়, নিকটবদ্ধ দৃষ্টি। এই নিকটবদ্ধ দৃষ্টি কাকে বলে? দেখো নামের মধ্যে কিন্তু এর সংজ্ঞাটা লুকিয়ে আছে। নিকটবদ্ধ মানে কি? কাছের বস্তু। তাহলে এই প্রতিসম্পন্ন মানুষ কাছের বস্তুকে দেখতে পায়, দূরের বস্তুকে দেখতে পায় না। তাহলে কেনই বা দূরের বস্তুকে দেখতে পায় না? সবই ভাবতে রাখতে হবে, ভালো করে ভেবে। হ্যাঁ এটা চোখ, আমি কিন্তু তোমাদের চোখ দিয়েছি। এবারে চোখ কিভাবে হয় তোমাদের কিছু না। এই যে মানব চক্ষু যখন দূরবর্তী কোনো বস্তু থেকে আলোকরশ্মি লেন্সে আপতিত হবে, তখন তার প্রতিবিম্ব, আগের দিন আমরা ক্লাস করেছিলাম যে লেন্সের প্রতিবিম্ব কোথায় গিয়ে পতিত হয়? ঠিক রেটিনায় গিয়ে প্রতিবিম্ব তৈরি করতে। কিন্তু এখানে কি হয়, রেটিনায় প্রতিবিম্ব পতিত না করে রেটিনা আগে গিয়ে উঠবে। যার কারণে কি হয়, রেটিনায় পতিত প্রতিবিম্ব আচ্ছা হয়ে যায় এবং দূরের বস্তুকে দেখতে অসুবিধা হয়। এই যে
এই যে আলদর্শী রেটিনায় গঠিত না হয়ে রেটিনার আগে গিয়ে গঠিত হলো, এর কারণ কারণটা জানা আছে কারণটা? হ্যাঁ বলো প্লিজ। হ্যাঁ ঠিক বলেছো, প্রতি গোলকের আকার প্রতি স্বাভাবিক আকারের থেকে বড় হতে পারে। ঠিক প্রতি গোলকের আকার বলতে পারি অভিসারী ক্ষমতা। যদি অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে কিন্তু নাটকে দেখা যায়। আরেকটা কারণ বলা যেতে পারে যে ফোকাস দূরত্ব, যদি ফোকাস দূরত্ব কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়োপিয়া হতে পারে। তাহলে এই যে ত্রুটির কথা আমরা জানলাম, সেই ত্রুটিকে কিভাবে সংশোধন করবো? দেখো কিভাবে সংশোধন করবো, তোমরা নিশ্চয়ই ভৌতবিজ্ঞানে পড়েছো উত্তর লেন্স অবতল লেন্সের কথা। সেই অবতল লেন্স ব্যবহার করবো, কিন্তু সেটা হবে সঠিক বিবর্তন ক্ষমতা। ঠিক অবতল লেন্স কিভাবে কাজ করছে মায়োপিয়া? দেখো আচ্ছা, অবতল লেন্সের কাজ কি? হ্যাঁ প্রিয়া ঠিক বলেছো, অবতল লেন্স কি করে না কোনো বস্তু থেকে আগত আলোকরশ্মিকে বৃদ্ধি প্রাপ্ত করে, মানে প্রতিষ্ঠিত করে। এক্ষেত্রে কি করবো, যদি আমি অবতল লেন্স ব্যবহার করি তাহলে কোনো দূরবর্তী বস্তু থেকে আগত আলোকরশ্মিকে প্রতিষ্ঠিত করে। তার ফলে কি হবে না সেই আলোকরশ্মি একদম রেটিনায় গিয়ে প্রতিবিম্ব তৈরি করে। ঠিক, এবং সেখানে প্রতিবিম্ব তৈরি হওয়ার ফলে কি হবে, এই ত্রুটিসম্পন্ন মানুষ মনের বস্তুকে ভালোভাবে দেখতে পারবে। কারণ মনে রাখবে এক্সাম গ্রুপ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো যে আমরা মায়োপিয়ার মধ্যে ক্লিয়ার কেমন করি অবতল লেন্স। আর অনেক সময় এই ত্রুটিকে মাইনাস পাওয়ার বলে, মনে রাখবে কি পাওয়ার বলে? মাইনাস পাওয়ার। এইরকমই আরেকটা ত্রুটি আছে ঠিক মায়োপিয়ার উল্টো, সেটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া। ওকে শম্পা, ঠিক আছে ভালোই করেছি, ঠিক আছে অয়ন্তিকা শুরু করো। তারপর দেখা যাচ্ছে। হ্যাঁ রেডি থাকবে সৈকত, শুরু করো। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আগের দিনে ক্লাসে আমরা পরিপাক তন্ত্র কি এবং তার ভাগ সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আচ্ছা তাহলে বলো তো তোমাদের মধ্যে একদম যে পরিপাক তন্ত্র কি? আচ্ছা হ্যাঁ একদম ঠিক বলেছ, যে তন্ত্রের মধ্যে কি হয়, ফার্স্টে আমরা প্রতিদিন যে খাবারটা খাই অর্থাৎ খাদ্যের গ্রহণ ঘটে এবং তারপর জটিল যে খাদ্যটা থাকে সেটা ধীরে ধীরে সরল খাদ্যে পরিণত হয় অর্থাৎ পরিপাক ঘটে। তারপর খাদ্যের শোষণ এবং সর্বশেষে কি হয়, অপাচ্য যে অংশটা থাকে সেটা পরিষ্কার ঘটে। আচ্ছা, এবার পরিপাক তন্ত্রের দুটো অংশের নাম বলেছিলাম তোমাদের, কি কি বলতো? হ্যাঁ, একটা পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক নলী। আজকে আমরা পরিপাক নালী সম্পর্কে আলোচনা করবো। আর আজকে আমাদের পাঠ হচ্ছে পরিপাক নালী কি আর পরিপাক নালীর মধ্যে কি কি অংশ রয়েছে কি তার এই সম্পর্কে আমরা জানবো। তাহলে ফার্স্টে দেখো পরিপাক নালী কি। পরিপাক নালী হচ্ছে আমাদের দেহের মধ্যে যে 8 থেকে 9 মিটার লম্বা একটা নালী, যেটা কোথায় অবস্থিত, মুখছিদ্র থেকে শুরু হয়ে একদম পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। তাহলে এবার আমরা ছবিটা এঁকে নিই। একটা পরিপাক নালী মানবদের মধ্যে কিরকম ভাবে অবস্থিত সেটা তোমরা দেখো। তার কোথায় শুরু হয়, আমরা খাদ্য কোথায় গ্রহণ করি, মুখছিদ্র দিয়ে, তাহলে এটা হচ্ছে মুখছিদ্র। এরপরে দেখো মুখ যে লম্বা এটা রয়েছে এর নাম হচ্ছে গ্রাস নালী বা এসোফেগাস। এরপরে দেখো অনেকটা জের মতো দেখতে, এর নাম হচ্ছে পাকস্থলী বলে অনেকেই জানো এটাকে। এবার এই যে নালীটা দেখো অনেকটা পেঁচিয়ে অবস্থান করবে, এই প্যাটার্ন অংশটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এটা ক্ষুদ্রান্ত অংশটা তোমাদের মনে হতে পারে যেটা খুবই ছোট কোনো অংশ, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের এই পরিপাক নালীর মধ্যে সব থেকে লম্বা একটা অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত। যেহেতু এর ব্যাসটা খুবই ছোট, দেখো অনেকটা সরল দেখতে, যেহেতু সরল সেই জন্যই নাম দেওয়া হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এর পরের অংশ দেখো ক্ষুদ্রান্ত
মধ্যে কি কি রয়েছে আমাদের? হ্যাঁ, মুখ্য বিবরের মধ্যে আমাদের দাঁত রয়েছে, জিভ রয়েছে, তালু রয়েছে, তাই তো? তারপর থাকে দাঁত। দাঁত কি করে আমাদের? হ্যাঁ, একদম ঠিক বলেছো। দাঁতের মাধ্যমে আমরা কি করি? যে খাদ্য বস্তু যেটা আমরা খাই সেটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে দিই। এই যে ছোট ছোট অংশ বিভক্ত হওয়ার জন্য পরিপাকটা আরো সহজ হয়। তাহলে এই পরিপাকটাকে কি বলে? আমার যান্ত্রিক পরিপাক। ঠিক আছে। আচ্ছা, জীবের মাধ্যমে কি করি? জীবের মাধ্যমে আমরা কোনো খাদ্যবস্তু যে স্বাদ সেটা একটু অনুভব করি। এছাড়াও জীব কি করে? আমরা যে খাদ্যটা খাই সেটাকে গলাধঃকরণ করতে সাহায্য করে। এরপর খাবারটা কি হয়? কোথা দিয়ে যায়? এর পরে একটা অংশ রয়েছে সেটার নাম হচ্ছে গলবি। এখানে কোনো পরিপাক হয় না, এটা একটা সাধারণ পথ যার মধ্যে দিয়ে খাবার খায় আবার শ্বাস পাওয়া যায়। আগে আমরা করেছি। ঠিক আছে। গলবির পরে লম্বা অংশটার নাম কি বললাম? হ্যাঁ, ঠিক বলেছো, যে গ্রাসনালী। আচ্ছা, গ্রাসনালীর মধ্যে কি হয়? গ্রাসনালীর মধ্যে আমরা যখন খাবারটা খাই সেই খাবারটা না বলা পথে যায়, অর্থাৎ মন্দ তৈরি করে। সেই মন্দটাকে বলা হয় গোলা। সেই গোলাটা যখন গ্রাসনালী বরাবর নিচের দিকে নামে তখন সেটা সংকোচন প্রচারণ হয়। এটাকে বলা হয় পেরিস্টলসিস বা ক্রম সংকোচন। আচ্ছা, এবার গ্রাসনালীর পরেই কোথায় পৌঁছবে খাবারটা? এই পাকস্থলীর মধ্যে। এবার পাকস্থলীর মধ্যে কি কি অংশ আছে দেখো। ফার্স্ট এইখানটার নাম হচ্ছে হৃদ অংশ। ঠিক আছে। এইটা হচ্ছে পাকস্থলীর বডি বা দেহ। এরপরে অংশটার নাম হচ্ছে কান্ডার। আর সব থেকে শেষে রয়েছে পাইলোড বা প্রণালিকা। এবার আমরা যদি খাবার খাই সঙ্গে সঙ্গে কি পাকস্থলী থেকে তারপরের দিকে অংশ বলি না, এখানে একটা ফিঙ্গার লাগানো হচ্ছে। ঠিক আছে। এই ফিঙ্গারটার নাম হচ্ছে পাইলোডিক ফিঙ্গার। আর এবার খাদ্যবস্তু যখন এই পাকস্থলীর মধ্যে এসে পৌঁছায় তখন কি হয়? এর মধ্যে পরিপাক শুরু হয়। কি টাইপের পরিপাক হবে? প্রোটিন জাতীয় খাবারের পরিপাক হয় আর কিছুটা পরিমাণ ফ্যাট জাতীয়। তাহলে বলো তো যে প্রোটিন জাতীয় খাবার আমরা খাই, দুটো উদাহরণ দাও দেখি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। মাছ, মাংস, ডিম এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। আর কে পরিপাক করে? এখানে কিছু উৎসেচক রয়েছে, যেমন এখানে রয়েছে টেপসিন। ঠিক আছে। টেপসিন নামে একটা উৎসেচক রয়েছে যে কি করে আমাদের। এছাড়াও এখান থেকে আরেকটা জিনিস নিশ্চিত হয়, সেটা তোমরা অনেকেই নাম শুনেছ, হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচসিএল। এ কি করে? আমরা যখন খাবার খাই তার মধ্যে বিভিন্ন জীবাণু প্রবেশ করে যায়, সেই জীবাণুকে নষ্ট করে হচ্ছে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখবো পাকস্থলীর পরে কি শুরু হচ্ছে? ক্ষুদ্রান্ত বলেছিলাম। এবার ক্ষুদ্রান্তে আমরা তিনটে অংশ রয়েছে। একদম শুরুতেই দেখো যখন পাকস্থলী থেকে যে পাঁচটা সৃষ্টি হচ্ছে সিয়ের মতো, এই অংশটার নাম হচ্ছে কি? ডিওডিনাম। তাহলে ক্ষুদ্রান্তের ফার্স্ট অংশের নাম কি? ডিওডিনাম। রেডি। আচ্ছা, ডিওডিনামের পরেই রয়েছে এই অংশটা, সেটা একটু সোজা মতো দেখতে। এই অংশের নাম পরিপাক কোথায় হবে? এই ক্ষুদ্রান্তের মধ্যে। এবং পরিপাক শেষও হয় এখানে। আর কি হয়? পরিপাক হওয়ার পরে স্টেপ কি বলেছিলাম? শোষণ, তাই তো? তাহলে এর মধ্যে যদি আমি ইলিয়ামকে ঠিকঠাক করি তাহলে এই ইলিয়ামের মধ্যে আঙুল রয়েছে। ওকে, ওয়েন্দিকা, ওয়েন্দিকা, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। কিছু না না ঠিক আছে, ভালোই বুঝিয়েছো। ঠিক আছে। সৈকত। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আমি আজকে তোমাদের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, আমরা আগের ক্লাসে কি করেছি বলতো? আগের ক্লাসে আমরা দ্বিসংকরজনক এবং তার আগের ক্লাসে এক সংকরজনক করেছি। সেই জায়গায় আমরা দেখেছি যে দুটো বিপরীত বৈশিষ্ট্য যখন তাদের মধ্যে ইতর পরাগযোগ করানো হয় তখন একটা বিপরীত বৈশিষ্ট্য বা একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়ে আসে। অর্থাৎ আমরা মেন্ডেলের ক্ষেত্রে দেখেছিলাম এক সংকরজননে যে একটা লম্বা উদ্ভিদ এবং একটা বেটি উদ্ভিদ যদি সংকরায়ন করানো হয় তাহলে দেখা যায় যে একটা যে বৈশিষ্ট্য তৈরি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে ঢেকে দিচ্ছে। তাহলে আমরা দুটো টার্ম পেয়েছিলাম, একটা হচ্ছে প্রকট
আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেখানে দেখব যে প্রকট এবং প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য মিশে গিয়ে যখন প্রকট বৈশিষ্ট্যটা তার ফিনোটাইপ বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে পারবে না এবং প্রকট এবং প্রচ্ছন্ন মিলিত হয়ে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি করবে, যেটা কিন্তু প্রকট এবং প্রচ্ছন্ন থেকে আলাদা, সেই একটা নতুন একটা বৈশিষ্ট্য তৈরি করবে, সেই বৈশিষ্ট্যটার নাম আছে। সেই বৈশিষ্ট্যটাকে নিয়ে আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, যার ইংরেজি নাম হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। আমি তোমাদের ইংরেজিতেই লিখলাম, তোমরা বাংলার সাথে সাথে ইংরেজিটা একটু শিখে নিও, যাতে তোমাদের ক্ষেত্রে 11 এবং 12 নিজের ক্ষেত্রে সুবিধা হয়। সেখানে আমরা কি দেখবো যে আমরা পরিবেশে দু ধরনের ফুল দেখতে পাই। একটা হচ্ছে ফুলের মধ্যে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা ঘরের আশেপাশে দেখতে পাই সন্ধ্যা মালতী ফুল, যেটাকে আমরা বলি 4 o'clock প্ল্যান্ট। 4 o'clock প্ল্যান্ট। আর প্রাণীদের ক্ষেত্রে দেখতে পাই আন্ডুলেশিয়ান মুরগি। আন্ডুলেশিয়ান মুরগি। এই 4 o'clock নিয়ে আমরা আজকে বা সন্ধ্যা মালতী ফুল নিয়ে আজকে আলোচনা করবো। আমরা সন্ধ্যা মালতী ফুল দু ধরনের ফুল দেখতে পাই, একটা হচ্ছে লাল ফুল আর একটা আমরা দেখতে পাই সাদা ফুল। এবং আরো কিছু কিছু ফুল দেখতে পাই, সেখানে গোলাপি ফুলও দেখতে পাই। তবে এখানে আজকে আমরা যেটা দেখবো যে এই সাদা ফুল এবং লাল ফুল, এই দুটো ফুলের যখন আমরা ইতর পরাগযোগ ঘটাবো তখন দেখতে পাবো যে এই দুটো বৈশিষ্ট্যের সমন্বয়ে একটা নতুন বৈশিষ্ট্য তৈরি করছে। সেই ফুলটার রং হবে গোলাপি। কিন্তু আমরা যখন মেন্ডেলের এক সংকর চয়ন করেছিলাম তখন দেখেছিলাম যে লম্বা এবং খর্ব এই দুটোর বৈশিষ্ট্য যখন ইতর পরাগযোগে এক হয়েছিল তখন দেখা গিয়েছিল এখানে তৈরি হয়েছিল শঙ্কর লম্বা, অর্থাৎ এখানে কিন্তু প্রকটটা কিন্তু বৈশিষ্ট্য পেয়েছিল। এখানে দেখো গ্যানেট ফর্মেশন হওয়ার পর এখানে কিন্তু প্রকটটা এবং প্রচ্ছন্নতা কোনোটাই বৈশিষ্ট্য পুরোপুরি ভাবে একা প্রকাশ পায়নি, দুটো মিশ্রিত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কি হয়েছে বলা, এই যে দেখো প্রকটটা আমার অসম্পূর্ণ রয়ে গেল, সেই জন্য নাম হয়েছে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা, যাকে বলা হয় ইনকমপ্লিট ডমিনেন্ট। পরবর্তীকালে বিজ্ঞানী কোরেন এই পুরো পরীক্ষাটা কিন্তু বিজ্ঞানী কোরেন করেছিল এবং এই বিজ্ঞানী কোরেন যখন এদের মধ্যে স্বপরাগযোগ ঘটালো তখন এদের মধ্যে যখন গ্যামেট ফর্মেশন হলো তখন তারপরে দেখা গেল যে আমি যদি চেকার বোর্ডের মাধ্যমে দেখাই, তোমরা সবাই চেকার বোর্ড করেছো এক সংকর জনন এবং দ্বিসংকর জননে, তখন দেখো আমরা বৈশিষ্ট্য বলে পাবো। দেখো এখানে একটা মেল, এখানে ফিমেল, এখানে বড় হাতের আর, এখানে ছোট হাতের আর, এখানে বড় হাতের আর, ছোট হাতের আর। দেখো বড় হাতের আর একটা বৈশিষ্ট্য পাবো যেটা হচ্ছে লাল বৈশিষ্ট্য, একটা বড় হাতের আর ছোট হাতের আর বৈশিষ্ট্য হবে যেটা গোলাপি বৈশিষ্ট্য, আবার পাবো বড় হাতের আর ছোট হাতের আর যেটা গোলাপি বৈশিষ্ট্য, এবং ছোট হাতের আর ছোট হাতের আর দেখো সাদা বৈশিষ্ট্য। এখানে দেখো ফিনোটাইপিক যে অনুপাতটা আমরা পেলাম, ফিনো লিখলাম, ফিনোটাইপিক অনুপাতে কি পেলাম, দেখো একটা বৈশিষ্ট্য পেলাম কি বাহ্যিক বৈশিষ্ট্য, বড় হাতের আর ওটা পেয়েছি, একটা পেয়েছি। দেখো বড় হাতের আর ছোট হাতের আর কটা পেয়েছি, রাম বলো কটা পেয়েছি, একদম দুটো পেয়েছি। আর ছোট হাতের আর বিকাশ বল কত পেয়েছি, ঠিক বলেছে একটা পেয়েছি। তাহলে ফিনোটাইপিক অনুপাত কিন্তু আমরা 1:2:1 পেয়েছি। এবং জিনোটাইপিক অনুপাতের ক্ষেত্রেও দেখো আমরা একটা মজার জিনিস দেখো ফিনোটাইপিক অনুপাতের সঙ্গে মিলে যাবে। কিরকম, জিনোটাইপিক অনুপাতেও দেখো এই বড় হাতের আর কোন বৈশিষ্ট্য, ঠিক বলেছো লাল। তাহলে দেখো একটা লাল, বড় হাতের আর ছোট হাতের আর কি বৈশিষ্ট্য প্রকাশ করছে, ঠিক বলেছো গোলাপি। বেশ, আর ছোট হাতের আর কি বৈশিষ্ট্য শেষ পেজ থেকে বলো, ঠিক বলেছো সাদা বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে বলো তো লাল কটা পেয়েছি এই ছবিটা দেখে বলো, ঠিক বলেছো একটা পেয়েছি। গোলাপি কটা পেয়েছি, ঠিক বলেছো দুটো। আর সাদা কটা পেয়েছি, একটা। দেখো এখানে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত দুটোই কিন্তু আমার সমান হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে এক সংকর জননের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত আলাদা, কিন্তু এখানে ফিনোটাইপিক অনুপাত এবং জিনোটাইপিক অনুপাত কিন্তু একই বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে দেখো অসম্পূর্ণ প্রকটতা তোমরা আশা করি বুঝতে পারলে যে এখানে প্রকট এবং প্রচ্ছন্ন দুটো মিশে গিয়ে এখানে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য প্রকাশ ওকে, ঠিক আছে। সৈকত। তোমাদের পরের ক্লাসে মানুষের লিঙ্গ নির্ধারণ যেটা রয়েছে সৈকত। হ্যাঁ স্যার, ওকে, ভালোই পড়িয়েছো। এটা তোমার মনে হয় প্রথম নাকি, আজকে প্রথম দিলে মনে হয়? হ্যাঁ স্যার ওকে, ঠিক আছে, গুড। স্যার কোনো মডিফিকেশন করতে না না, ঠিক আছে, ভালোই পড়িয়েছো, ঠিক আছে। তো আপাতত হচ্ছে কি যারা যারা রেসপন্স করেছিল মোটামুটি কমপ্লিট হলো। আর নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, লেফট করে যাও।